ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সবাই একটু লেখা শুরু করো। কিভাবে কিভাবে লিখতেছি একটু দেখো। গতকালের যে মেকানিজম যেটা ছিল আমাদের, যাদের একটু প্রবলেম ছিল সেটা একটু আরেকবার দেখে নাও। ঠিক আছে সবাই, একটু আরেকবার দেখে নাও। ঠিক আছে, সবাই একটু জয়েন হও। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো তো এখানের মধ্যে ফার্স্টের ঘটনাটা কি ছিল। প্রথম ঘটনাটা যেটা ছিল সেটা হচ্ছে এই যে এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন এবং এখান থেকে ওয়েস্ট অপসারিত হতো। গত ক্লাসে আমরা ইথিন করছিলাম, আজকে আমরা প্রপিন করে দেখি। প্রপিনও কিন্তু সেম ভাবে। এবং তোমাদের যা যা কনফিউশন ছিল আসলে সেগুলো কিন্তু আমাকে বলতে হবে না যে ভাই আমি এটা বুঝি নাই, ভাই আমার এই জায়গায় এটা কনফিউশন। কারণ একটা জিনিস আমি তোমাকে বলে রাখি যে আমি হচ্ছে ডুয়েল ক্যারেক্টার। একটু বলে রাখি, হয়তো একটু সাউন্ড ফানি লাগতে পারে, যে আমার মধ্যে একটা ডুয়েল ক্যারেক্টার আছে। ডুয়েল ক্যারেক্টার বলতে একসাথে আমি টিচার আবার একসাথে আমি স্টুডেন্ট। মানে আমি যখন নিজেকে পড়াই, মানে আমি যখন পড়াচ্ছি তোমাদেরকে, তখন কিন্তু আমার ভিতরে আরেকটা ক্যারেক্টার থাকে, সেটা তো স্টুডেন্ট হিসেবে। এবং আমি তখন চিন্তা করি যে তোমাদের কোন জায়গায় সমস্যা থাকে এবং তোমাদের কোন জায়গায় কনফিউশন, কোন পয়েন্টে কনফিউশন, সেগুলো আমি কিন্তু সেটা ইজিলি আমি সেটা ক্যাচ করে ফেলতে পারি। সো তোমাকে আলাদাভাবে আমাকে জানার দরকার নেই, আমি জানি তোমাদের কোন জায়গায় কনফিউশন। তোমাদের কনফিউশন হচ্ছে তোমরা কার্বোক্যাটায়ন বুঝো না। এক, কার্বোক্যাটায়ন কত ডিগ্রি হবে সেটা বুঝো না। তোমরা রিঅ্যারেঞ্জমেন্ট কবে করতে হবে, কোন কার্বোক্যাটায়নের ক্ষেত্রে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করবো সেটা বুঝি না। এবং তোমাদের আরেকটা প্রবলেম হচ্ছে মেকানিজমের কিছু স্টেপে তোমাদের কিছু কিছু কনফিউশন আছে। যেমন ধরো OH2 কেন হলো, এখানে অক্সিজেনের হাত তিনটা হয়ে গেল, এ হয়ে গেল, সে হয়ে গেল। তো এই ধরনের কনফিউশনগুলো আমি জানি যে তোমাদের আসবে। সো একটা ক্লাসে তো, আর গতকাল তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। সো এই একটা ক্লাসে কখনো হচ্ছে কি পুরোপুরি সেটা করা যায় না। মাশাআল্লাহ আজকের উপস্থিতি অনেক কম, অথচ আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বারবার বলতেছি যে আমি একটা জিনিস তোমাকে বলে রাখি যে এই ধরনের পড়াগুলো আসলে আমার কোনো দরকার নাই পড়ানো। ঠিক আছে, আমি চাইলে মানে কি, মানে এই সময়ে আমি তোমাদেরকে পড়ানোর কথা ছিল হচ্ছে অ্যালকিনের রাসায়নিক ধর্ম তো চলে যাওয়ার কথা। বাট আমি এখনো প্রিপারেশনে আছি, আমি এখনো মেকানিজমে আছি। কারণ আমি জানি তুমি এই জৈব রসায়ন কোর্সটা শেষ করার পরে তুমি আর কোথাও করতে যাবে না, তুমি আর কখনো জৈব রসায়নটা টাচ করবে না বলতে তুমি জাস্ট রিভিশন দিবা। সো এটাই তোমার কিন্তু ধরতে গেলে ইন্টার লাইফে শেষ জৈব রসায়ন পড়া নতুন ভাবে। সো আমি চাচ্ছি তোমরা যখন পড়তেছো ভালোভাবে, সো তোমরা একদম একদম রুট লেভেল থেকে স্টার্ট করো জিনিসটা কে কিভাবে হলো। কারণ এখনো সময় আছে ভাইয়া। কারো কি কলেজে টেস্ট পরীক্ষার ডেট দিছে যে নভেম্বরে টেস্ট পরীক্ষা হবে? কারো কি ডেট দিছে? দেয় নাই। আর যদি দিয়ে থাকে সেটা কিভাবে হবে আমি জানি না, কারণ বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয় না এখানে কলেজে কোনো ধরনের পরীক্ষা হওয়ার পসিবিলিটি আছে। সো আমাদের হাতে অনেক সময় আছে। আমরা আস্তে ধীরে করে, যেখানে আমরা জৈব রসায়ন 24-23টাতে ক্লাস শেষ করার কথা ছিল, সেখানে আমরা একটু এক্সপান্ড করে আরো নতুন কিছু শিখি। হ্যাঁ, অনেক স্টুডেন্ট শিখতে চাইবে না, স্বাভাবিক, কারণ তারা বলবে যে আমার দরকার নাই, আমি এতগুলো বেসিক পড়ে কি লাভ হবে, আমি জাস্ট আমাকে এতটুকু দেখাই দেন যে আমি পরীক্ষায় কি কি কমন পাবো।
সো তাদের জন্য হচ্ছে আমার কোনো সাজেশন নেই আসলে, কারণ তাদের জন্য তাকে আমি কোনো হেল্প করতে পারবো না, কারণ হেল্প করতে পারতাম যদি তাদের পরীক্ষাটা সামনে থাকতো, বাট পরীক্ষার কখনো এখন আমি একটা গন্ধ পাচ্ছি না, এক্সামের কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে, যে কোনো এক্সাম, তুমি কলেজের এক্সাম বলো, তুমি এইচএসসি এক্সাম বলো, আমি কোনো নিশ্চয়তা পাচ্ছি না, তোমরা পাচ্ছ কিনা আমি জানি না। সো যেহেতু আমাদের অনেকগুলো সময় আছে, একটু বেসিক দিয়ে দিয়ে পড়ি। আর যেহেতু আমি এফোর্ট দিচ্ছি ভাইয়া, যেহেতু আমি এফোর্ট দিচ্ছি, তোমার যেমন অনেক স্টুডেন্ট বলে যে ভাইয়া সময় নাই, এই টাইম নাই, এই টাইম নেই। আমি যখন বলি যে 3টায় ক্লাস নিব, সে বলে যে আমার এই ক্লাস, আচ্ছা তাহলে আমি অনেক ফ্রি, তাহলে আমি তাহলে অনেক ফ্রি মানুষ, তোমরা এটা বোঝা যাচ্ছ। তোমাদের একটা জিনিস হচ্ছে, তোমাদের মানে টিচারদেরকে আরো পারলে তোমাকে এটা বলা উচিত যে স্যার আসলে আপনি টাইমটা বের করে একটা এক্সট্রা ক্লাস দিচ্ছেন, এটা বলা উচিত ছিল। বাট তোমরা বলতেছো স্যার আমার এই ক্লাস থাকে, ওই ক্লাস থাকে, আমি পারবো না। আরে ভাই তুমি না পারলো কি, আমার কিচ্ছু যায় আসে না। তুমি এই ক্লাসটা করলে আমার কিচ্ছু যায় আসে না। তুমি বিলিভ করবা, তোমাদের এখানে 200 জনের মধ্যে যদি 100 জনের ক্লাসটা করে, তবু আমি এই কোর্সটা চালিয়ে যাবো। আরেকটা কথা বলে রাখি, সাপোজ ধরো লকডাউন খুলে গেছে কালকে, তুমি যদি বলো যে ভাইয়া আর পড়াবে না, অর্গানিক এখানে শেষ, না ভাইয়া কমিটমেন্ট দিছি অর্গানিক অনলাইনে শেষ করাবো, অনলাইনে শেষ করাবো। লকডাউন কালকে খুলে গেল, অনলাইনে চলতে থাকবে, যদি 5 জনে পড়ে 5 জনকে দিয়ে শেষ করে দিব। কথা বুঝছো? মানে এগুলো আসলে ফাল লেম টাইপের কথাবার্তা, এগুলো বলবো না। ভাই আমার টাইম হচ্ছে না, আমি কি করবো এখন? তোমার টাইম হচ্ছে না, আমি কি করতাম? আমি তোমাকে একটা এক্সট্রা ক্লাস দিচ্ছি, তুমি বলতে পারো ভাইয়া টাইমটা অমিল হচ্ছে কেন? কারণ ভাইয়া আমার আসলে শিডিউল থাকে শনি সম্ভব 5টা 15, এমন আজকে একটা এক্সট্রা ক্লাস ছিল। এক্সট্রা ক্লাস কেন দিচ্ছি? কারণ মেকানিজম পড়াবো ভাবছিলাম। এখন কেউ যদি, তোমরা যদি মেকানিজম পড়তে না চাও, তোমরা যদি বলো ভাই এত করার দরকারটা কি, ডাইরেক্ট বিক্রিয়া লিখে সবকিছু শেষ করে দেন, আই সোয়ার জৈব রসায়ন 15-20 দিনে শেষ হয়ে যাবে মেকানিজম না পড়ালে। বাট মেকানিজম আসলে না পড়লে জিনিসটা হচ্ছে ফিল পাবা না। ফিল পাওয়ানোর জন্য মেকানিজমটা পড়া উচিত ভাইয়া, পড়া উচিত, এটা একটু বিলিভ করো। দেখো স্টেপ 1 এর ঘটনাটা কি হচ্ছে, CH3 CH2, এই জায়গায় দেখো এখান থেকে হাইড্রোজেন অপসারণ হবে, এটা আমরা জানি, সেই জন্য আমি হাইড্রোজেনটা এখানে দিলাম। আর এই জায়গায় কি ছিল, CH2OH ছিল, এটা এভাবে লেখা যায় ফার্স্ট স্টেপে। এরপরে HSO4 না, HSO4 কে আমরা এভাবে লেখা যায়। একটা কথা বলে রাখি, HSO4 এখানে হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। যেহেতু সে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, তাহলে আমি এটাকে এভাবে দিব, কোনো সমস্যা আছে? HSO4 মাইনাস আয়ন। যারা যারা গত ক্লাসটা বুঝো নাই, আবার একটু বলতেছি, একটু ভালোভাবে দেখো। H+ এবং HSO4 জিনিসটা কি ভাইয়া? সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড হচ্ছে অম্ল। আচ্ছা ছোটবেলা থেকে পড়ে আসছি অম্লের কাজটা কি, অম্ল সবসময় প্রোটন দান করে, অর্থাৎ সে সবসময় H+ দিয়ে দেয়, অ্যাসিড সবসময় H+ দিয়ে দেয়। আচ্ছা H+ সে দিয়ে দিবে, এখন H+টা সে কোথায় যাবে? অবশ্যই সে OH এর দিকে যাবে। কেন ভাইয়া? কারণ OH এর লোন পেয়ার আছে। লোন পেয়ার কয়টা আছে আমরা জানি? লোন পেয়ার, OH এর লোন পেয়ার কয়টা? দুইটা। তো এই OH এর লোন পেয়ারটা কাছে কে যাবে? এই ইলেকট্রোফাইলটা যাবে। ইলেকট্রোফাইল গত ক্লাসে পড়ছিলাম, ইলেকট্রোফাইল কাকে বলে। আচ্ছা যাওয়ার পরে কি তৈরি হবে? এখানে OH2 তৈরি হবে। কি তৈরি হবে বলো? OH2 তৈরি হবে। অর্থাৎ এই যে CH, এখানে H, আর এখানে কি তৈরি হবে বলো? না আমার আসলে খুব হাসি আসে যে কতগুলো স্টুডেন্ট যখন বলে ভাই আমি তো পারবো না, আমার অন্য ক্লাস থাকে। আরে ভাই তুমি পারলো কি না পারলো কি, তুমি এই ক্লাস করলো কি না করলে কি, আমার কিচ্ছু যায় আসে না ভাইয়া। তুমি যদি বলো আমি করবো না, আরে করিও না, তুমি ক্লাসগুলো করিও না। তোমার যদি ভালো না লাগে, তুমি যদি বলো আমি মেকানিজম পড়বো না, তুমি পড়িও না ভাইয়া। তোমাকে সেটা আমার বলার দরকার নাই। তুমি সেটা, আমি তোমাকে প্রাইভেটলি পড়াচ্ছি না, এখানে পাবলিকলি পড়াচ্ছি। যে যেভাবে খেতে পারে ভাইয়া, যে যেভাবে ক্লাসগুলো খেতে পারে সে করবে। এটা প্রাইভেটলি পড়াচ্ছি না যে তুমি কেন পড়তেছো না, তুমি পেমেন্ট দিয়ে দিছো, তুমি আমার কাছে পড়তেছো না কেন, আমি তোমাকে সেটা জিজ্ঞেস করবো না। কারণ এখানে কতগুলো স্টুডেন্ট, কত হাজার স্টুডেন্টদের পড়তেছে। কারণ দিন শেষে দেখা যায় যে একটা ভিডিওতে 5-6K ভিউজ চলে আসে, তার মানে সে কতগুলো মানুষ এই ভিডিওগুলো দেখে এবং কতগুলো মানুষ এই ভিডিওগুলো সেভ করে রাখে। এখানে টিচার থেকে শুরু করে স্টুডেন্টরা সব ক্লাসগুলো দেখতেছে, আমার এই ক্লাসগুলো। সো তুমি একটা মানুষ, তুমি যদি না দেখলেও আমার কিচ্ছু যায় আসে না। তোমার ইচ্ছা, তুমি যদি মনে করো যে ক্লাসগুলো এফেক্টিভ, তুমি করে ফেলো। বাট আমি বললাম আসলে তুমি আফসোস করবা পরে দিয়ে। এটা আমি তোমাকে এতটুকু বলতে পারি, তুমি পরবর্তীতে আফসোস করবা। যাই হোক, এখন আফসোস করবো না, পরবর্তীতে আফসোস করবা। আজ থেকে 1 মাস পরে করবা। এখন তোমার কিছু এটা রিয়েলাইজ হবে না, এখন কারো রিয়েলাইজ হবে না এই ক্লাসগুলো। লকডাউন খুলে গেলে রিয়েলাইজ করবা। দেখো এখানে OH2 হয়েছে, তার মানে এই H টা গ্রহণ করে OH2 তে চলে গেছে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা এখন অনেক কেউ বলছে ভাই অক্সিজেনের হার 3টা হয়ে গেছে। আসলে অক্সিজেনের হার 3টা হয়ে গেছে, এটা পজিটিভ চার্জ। কারণ হাত যখন বেশি হয়ে যায় তখন সেটা আমরা পজিটিভ চার্জ দিই, এবং হাত যদি কম হয়ে যায় তখন সেটা নেগেটিভ চার্জ দিই। বুঝো না মনে হয়? সাপোজ ধরো এই যে আমরা অনেক সময়, এই দেখো CH3, আমরা অনেক সময় CH3 তে আমরা প্লাস চিহ্ন দিই, মাইনাস চিহ্ন দিই। মাইনাস চিহ্নটাকে বলা হয় কার্বন আয়ন। এগুলো একটু ভিতরে পড়ালেখা।
কার্বোঅ্যানায়ন, কার্বোক্যাটায়ন, এগুলো আমি গত ক্লাসে একটু করে বলছিলাম, কিন্তু এটা নিয়ে আমি আরো বেসিক দিব, মানে এটা নিয়ে কিন্তু আরো ক্লাস আছে, বুঝছো? এটা এইচ, এটা নিয়ে আরো ক্লাস আছে, বাট এখন আমি সেটা বিস্তারিত তোমাকে বলতে পারতেছি না। দেখো এতটুকু তুমি মাথায় রাখো যে তার হাত যদি বেশি হয়ে যায়, অক্সিজেনের হাত বেশি হয়ে গেছে, পজিটিভ চার্জ হবে। অক্সিজেনের হাত যদি কম থাকে তাহলে নেগেটিভ চার্জ হবে। এটা আপাতত একটু মাথায় রাখো, একটু লিখে ফেলতে পারো, ঠিক আছে? একটু লিখে ফেলতে পারো। আচ্ছা ওকে, তাহলে এটা কি হলো? OH2 পজিটিভ চার্জ, CH3CH OH2, তাহলে এটাকে বলা হয় প্রোটোনেটেড অ্যালকোহল। এটাকে কি বল? তুমি চাইলে ভাইয়া এই CH2টা এই জায়গায় দিতে পারো, মানে হাইড্রোজেনটা নিচে বসাতে পারো। আমি আস্তে আস্তে বোঝাচ্ছি কারণ অনেক কেউ আস্তে ধীরে জয়েন হচ্ছে, সো একটু বললাম আর কি, একটু লেকচার দিলাম। স্টেপ 2 দেখো, দেখো স্টেপ 2 তে ঘটনাটা কি? এটা হচ্ছে প্রোটোনেটেড অ্যালকোহল। এই প্রোটোনেটেড অ্যালকোহলটা কি করে দেখো তো। আচ্ছা তুমি এখন তোমাদের একটা কনফিউশন তো ভাই, রিঅ্যারেঞ্জমেন্ট, এটা বুঝি নাই তো। রিঅ্যারেঞ্জমেন্ট ভাই এখন না, রিঅ্যারেঞ্জমেন্ট কখন করতে হয় জানো? যখন কার্বোক্যাটায়ন ফর্ম হবে। কখন করতে হবে? কার্বোক্যাটায়ন কি এখন ফর্ম হয়েছে? কার্বোক্যাটায়ন ফর্ম হয় না ভাইয়া, এখন না। রিঅ্যারেঞ্জমেন্ট এখন করবা না, আমি বলবো তোমাকে, আমি তোমাকে হেল্প করবো, আই এম দেয়ার, ওকে? দেখো OH2 পজিটিভ চার্জ হয়েছে। আচ্ছা হওয়ার পরে এখানে কি ঘটনা ঘটে? এই জায়গায় ঘটে রিমুভাল অফ ওয়াটার। আমি এটা রিমুভাল অফ ওয়াটারকে আমি এভাবে দিচ্ছি H2O মাইনাস H2O, মানে হচ্ছে পানি অপসারণ হবে। কিভাবে পানি অপসারণ হবে? এই যে OH2, আমাকে বলো OH2 মানে কি? H2O না? OH2 মানে তো H2O, H2Oটা আলাদা হয়ে বেরিয়ে যাবে। কেন ভাইয়া? অবভিয়াসলি অক্সিজেন কার্বনের শেয়ার কিন্তু ইলেকট্রনগুলোকে নিয়ে, যেহেতু অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সে পানিটাকে নিয়ে আলাদাভাবে বেরিয়ে যাবে, আর বাকিটা এখন তৈরি হবে কার্বোক্যাটায়ন। তোমাকে আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম যে কার্বোক্যাটায়ন কখন তৈরি হয়, মনে আছে? কার্বোক্যাটায়ন কখন তৈরি হয়? যখন তুমি ইলেকট্রন নিয়ে ফেলবা। তুমি কার্বন থেকে, আমি গত ক্লাসে অনেক কিছু বলছি, কিন্তু যদিও লাইট টাইট পড়ে গেছে, অনেক কিছু হয়েছে, তবে অনেক বেসিক দিছি। দেখো যখন তুমি একটা কার্বন থেকে ইলেকট্রন নিয়ে ফেলবা, দেখো এই কার্বন এবং ওই অক্সিজেন তাদের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন ছিল। এই দেখো এটা এবং এটা শেয়ারকৃত ইলেকট্রন না এগুলা? এই শেয়ারকৃত ইলেকট্রন যখন অক্সিজেন নিয়ে আলাদা হয়ে বেরিয়ে গেছে, তখন এই কার্বন ইলেকট্রনটা নাই, অর্থাৎ এই যে ইলেকট্রন দুইটা ছিল সেটা অক্সিজেন নিয়ে চলে গেছে। দুইটা ইলেকট্রন মিলে তো সিগমা বন্ড গঠন হয়, সিঙ্গেল বন্ড গঠন হয়। এটা বুঝি তো নাকি এটা বুঝি না? তো যখন এই অক্সিজেন দুইটা ইলেকট্রন নিয়ে চলে গেল, তাহলে কার্বনের কাছে ইলেকট্রনের কি মিসিং না? কার্বনের কাছে ইলেকট্রন, যখন ইলেকট্রনের মিসিং হবে তখনই তুমি এখানে কি দিবা? পজিটিভ চার্জ দিবা। তখন তুমি এখানে কি দিবা? পজিটিভ চার্জ দিবা। এবং এটা একটু কথা বলে রাখি যে কিছু কিছু ক্ষেত্রে তুমি এখানে এক্সেপশনাল কাজ করে। যেমন তুমি এখন আমাকে বলতে পারো ভাইয়া আপনি এখানে হাত বেশি হয়ে গেছে, আপনি এখন দিলেন পজিটিভ, আবার এখানে হাত তো কম, তাহলে এটা নেগেটিভ পজিটিভ কেন? ভাইয়া সবকিছু এভাবে মিলাতে যাবে না, কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল থাকবে। যেমন আমি তোমাকে আরেকটা বেসিক দিচ্ছি, যাদের মনের মধ্যে আমি জানি এই দুইটার মধ্যে তাদের কনফিউশন থাকবে। দেখো আমি তোমাকে আরেকটা কথা বলি, এই যে আমি CH3 লিখলাম, এটা হচ্ছে কি? এটা CH3, এটা হচ্ছে একটা কার্বোক্যাটায়ন, কিন্তু এটা তুমি চাইলে কার্বোঅ্যানায়নও হবে। এটা তুমি কি হবে? কার্বোঅ্যানায়ন হবে। কিভাবে কার্বোঅ্যানায়ন হয়? যেমন ধরো আমি তোমাকে একটা ছোট্ট একটা বেসিক, এটা তুমি ফার্স্টে আগে লিখো, লেখার পরে আমি তোমাকে বোঝাচ্ছি। যেমন ধরো CH3Cl, এই জিনিসটা দেখো, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইড থেকে আমি যদি একটা হ্যালোজেন নিয়ে ফেলি, হ্যালোজেন নিয়ে ফেলবে কেমনে? কারণ হ্যালোজেন তো ঋণাত্মকতা বেশি কার্বন অপেক্ষা। দেখো এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে হ্যালোজেন, আমাকে বলো তো ঋণাত্মকতা কার বেশি? অবশ্যই হ্যালোজেনের বেশি। এই হ্যালোজেন দুইটা ইলেকট্রন সে নিয়ে ফেলে আলাদা হয়ে যাবে, তাহলে কি হবে? CH3 এবং এখানে তৈরি হবে Cl, তবে এরকমও ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে কি রকম? সাপোজ ধরো এই জায়গায় আমি এগুলো লেখার দরকার না, আমি তোমাকে বেসিক দিচ্ছি। এরকম একটা ঘটনা ঘটছে, সাপোজ ধরো এখান থেকে তুমি একটা হাইড্রোজেন নিয়ে ফেললা, তাহলে হাইড্রোজেন নিয়ে ফেললে তখন কিন্তু কার্বন তৈরি হবে। কেন ভাইয়া? কেন? কারণ এই হাইড্রোজেনটা ইলেকট্রন নিয়ে আসে নাই, সেই ইলেকট্রন দিয়ে আসছে। সেজন্য বললাম ইলেকট্রন যদি দিয়ে দেয় কার্বন তৈরি হবে, ইলেকট্রন যদি সে নিয়ে ফেলে কার্বোক্যাটায়ন তৈরি হবে। আমাকে বলো এই ক্লোরিনের দুইটা ইলেকট্রন ছিল না? ক্লোরিনের আমরা নরমালি এখানে কয়টা? 1 2 3 4 5 6, তার ব্যালেন্স শেলে 6টা ইলেকট্রন আছে এবং সে দুইটা ইলেকট্রন শেয়ার করে অক্টেটে চলে গেছে। অক্টেট মানে অষ্টক, এটা বুঝি। আচ্ছা এই যে এখানে দুইটা ইলেকট্রন যখন ক্লোরিন নিয়ে ফেলে, তখন কার থেকে নিচে বলো? কার্বন থেকে নিচে। তো কার্বন এবং ক্লোরিনের সমযোজী বন্ধন, হাইড্রোজেন না ভাইয়া, সমযোজী বন্ধন থেকে ইলেকট্রন নিয়ে সে আলাদা হয়েছে CH3, তখন সেটা হয়ে গেছে প্লাস। অর্থাৎ একটু আগে কি বললাম? ইলেকট্রন যদি নিয়ে ফেলে কার্বোক্যাটায়ন, ইলেকট্রন যদি দিয়ে ফেলে বলতে এই যে হাইড্রোজেন তো দানশীল ব্যক্তি, সে সবসময় ইলেকট্রন দিয়ে আসছে, তাহলে কার্বনায়ন। তাহলে এই দুইটা এবং এই দুইটার মধ্যে একটু হালকা কি আছে? এক্সেপশনাল আছে। এই দুইটা জিনিস তুমি কি
একটু মাথায় রাখবা। আচ্ছা, এইভাবে কিছু কিছু টার্ম আসবে, এগুলো তোমাদেরকে একটু মেনে নিতে হবে। দেখো এরপরে স্টেপ 3 তে কি হচ্ছে দেখো তো, স্টেপ 3 এখন আমাদের এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে না, কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। আচ্ছা, এখানে আমি তোমাকে একটা কথা বলি যে এই জায়গায় ভাইয়া, এই জায়গায় তুমি যদি বলো ভাইয়া আমি এখানে হচ্ছে কি করব, আমি এখানে রিঅ্যারেঞ্জমেন্ট করব, একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আলটিমেটলি রিঅ্যারেঞ্জমেন্ট করে কোনো লাভ নেই। তুমি এখানে রিঅ্যারেঞ্জমেন্ট করতে যাবে না। তুমি যদি বলো ভাইয়া রিঅ্যারেঞ্জমেন্ট আমি এখানে করলে, সাপোজ ধরেন আমি একটা কাজ করলাম, এখান থেকে একটা হাইড্রোজেন এই জায়গায় চলে আসলো, আর এই হাইড্রোজেন এই জায়গায় চলে আসলো, এই হাইড্রোজেনটা এই জায়গায় চলে আসলো এবং এই পজিটিভ চার্জটা এই জায়গায় চলে আসলো। বুঝো নাই মনে হয়? রিঅ্যারেঞ্জমেন্ট কিভাবে করে, এই যে পজিটিভ চার্জ যেটা আছে এটা 1 নম্বরে না 2 নম্বরে চলে আসলো এবং একটা হাইড্রোজেন এখানে চলে আসলো। তো তুমি যদি বলো ভাই এটা 2 ডিগ্রি হয়ে গেছে, বাট 2 ডিগ্রি হয়ে গেল, এখানে সবসময় প্রোপিন তৈরি হবে। 2 ডিগ্রি হলো প্রোপিন, 1 ডিগ্রি হলো প্রোপিন। এটা আমি গত ক্লাসে করাই নাই, এটা আমি জানি তোমাদের একটু কনফিউশন থাকতে পারে। তোমরা বলবো যে ভাইয়া আমরা রিঅ্যারেঞ্জমেন্ট কবে করব? রিঅ্যারেঞ্জমেন্ট করবা একদম সহজ কথা বলবো, বিউটানল থেকে। কি বললাম? বিউটানল থেকে রিঅ্যারেঞ্জমেন্ট করবা। ইথিন প্রোপিন পর্যন্ত রিঅ্যারেঞ্জমেন্ট করার দরকার নাই, জাস্ট নরমাল নিয়মে হবে, এটাকে চেঞ্জ করার দরকার নেই। বুঝছো? এটাকে চেঞ্জ করার দরকার নেই। কেন চেঞ্জ করার দরকার নেই একটু পরে বুঝবা, কারণ যেই লাউ সে কদু, চেঞ্জ করলো সেম উৎপাদ বের হবে, চেঞ্জ না করলো সেম উৎপাদ বের হবে। বুঝো নাই মনে হয়? আচ্ছা বুঝি নাই। দেখো স্টেপ 3 করতেছি তো, দেখো CH3, তাহলে এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আচ্ছা, আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এগুলো বুঝি না। 1 ডিগ্রি বোঝার উপায় হচ্ছে, আমাকে বলো এখানে প্লাস চার্জটা কোথায় আছে? কার্বনের উপরে আছে না, কার্বনের উপরে, অর্থাৎ এটা যে পজিটিভ চার্জ যেটা বলা হয় কার্বোক্যাটায়ন, এটা কিন্তু পুরোটা কিন্তু কার্বোক্যাটায়ন। এটার নাম হচ্ছে প্রপাইল কার্বোক্যাটায়ন। নামটা কি ভাইয়া? প্রপাইল, অ্যান্ড প্রপাইল কার্বোক্যাটায়ন। অ্যান্ড কেন? কোনো শাখা নাই, অ্যান্ড প্রপাইল কার্বোক্যাটায়ন পুরোটার নাম। বাট এই জায়গায় হচ্ছে 1 ডিগ্রি বলা হচ্ছে কেন? কারণ এই CH2 এর সাথে এ দেখো, আমি CH2 কোনটাকে বলবো? এটাকে, যেটাতে পজিটিভ আছে, যেটাতে পজিটিভ চার্জ আছে সেটাকে আমি দেখবো। দেখার পরে দেখতেছি যে এই CH2 এর সাথে শুধুমাত্র একটা মিথাইল মূলক যুক্ত, তার মানে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমাকে অনেকে আস্ক করছে ভাইয়া CH2 তো যুক্ত আছে, 2 ডিগ্রি হবে না? ভাইয়া CH2 না, আমি দেখবো CH3, এই CH2 এর সাথে একটা মিথাইল মূলক যুক্ত আছে, তার মানে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আচ্ছা, না বুঝলে আরো করব, মাত্র শুরু। দেখো CH, তাহলে এটাকে রিঅ্যারেঞ্জমেন্ট করার দরকার নেই। কেন? রিঅ্যারেঞ্জমেন্ট করলে যে লাউ সে কদু, অর্থাৎ সবসময় সেম উৎপাদই তৈরি হবে। বুঝি নেই মনে হয়? আচ্ছা বুঝি নাই। দেখো সেম উৎপাদই তৈরি হবে, তাহলে এটা আমি বললাম CH। এখন কি আসবে বলো তো? এখন কি আসবে? কোনটা ইউজ হয় না আমাদের? HSO4 ইউজ হয়েছে? HSO4 ইউজ হয় না। তা আমরা জানি HSO4 হচ্ছে একটা দুর্বল ক্ষার। কেন? কারণ HSO4 আমরা জানি তীব্র অ্যাসিডের অনুবন্ধী আয়নটা হচ্ছে দুর্বল ক্ষার, এটা হচ্ছে একটা দুর্বল ক্ষার। এই দুর্বল ক্ষারটা সবসময় কাজটা কি? প্রোটন গ্রহণ করবে। এখন আমাকে বলো, প্রোটন সে কখনো এখান থেকে গ্রহণ করতে পারবে? পারবে না। কেন? অলরেডি সে ক্ষতিগ্রস্ত, অলরেডি সে লসের মধ্যে আছে, তার জীবনে একটা দুর্দশা চলতেছে, তাহলে সে এখান থেকে সে হাইড্রোজেনটা নিতে পারবে না। তাহলে সে হাইড্রোজেন, এই হাইড্রোজেন কোত্থেকে নিবে? এই জিনিসটা সে নিবে এখান থেকে। খুবই স্বাভাবিক। তুমি বলতে পারবে এখান থেকে নিচ্ছে না কেন? ভাইয়া এত কষ্ট করে সে জার্নি করতে পারবে না, সে কাছাকাছি যেটা পাচ্ছে সেটাই যাবে। কথা বুঝছো? জার্নি করতে পারবে না। আবার এটা দিকে নিলেও সেমই হবে, তবে করার দরকার নাই, এখান থেকে নিবে। তাহলে জিনিসটা কি তৈরি হচ্ছে দেখো, CH3 CH, এখান থেকে H টা চলে গেল। তাহলে এখানে আমাকে বলো H যখন চলে গেছে, H হচ্ছে কি? দানশীল ব্যক্তি, সবসময় ইলেকট্রন দিয়ে চলে আসে। তাহলে এই কার্বন এবং হাইড্রোজেনের যে দুইটা লোন পেয়ার আছে না, সরি লোন পেয়ার না, মানে সমযোজী ইলেকট্রন, সমযোজী বন্ধনী ইলেকট্রনকৃত যেগুলো ছিল লোন পেয়ার, এই দুইটা হচ্ছে এখানে দিয়ে দিবে। তাহলে আমাকে বলো এখানে কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন সে কি গঠন করে? বন্ড গঠন করে, একটা সিঙ্গেল বন্ড গঠন করে, অর্থাৎ এই বন্ডটা এখানে ট্রান্সফার হয়ে যাবে। কেন? কারণ হাইড্রোজেন বলছে আমি চলে যাচ্ছি, আমি তোমাকে দিয়ে যাব। তাহলে CH, এরপরে কি? এখানে পজিটিভ চার্জ আছে। পজিটিভ চার্জ কেন ছিল? কারণ কার্বনের এখানে ব্যালেন্স হয় না, অর্থাৎ তার হাত মিসিং। তাহলে আমি এখানে দিব কি? CH2 শুধু। এখানে পজিটিভ চার্জ হবে না, কারণ কার্বন বলতেছে আমি তো ইলেকট্রন পাই গেছি। ইলেকট্রন পাই গেছে না, উপরেরটা পাই ইলেকট্রন না, পাই গেছে। তাহলে এটা হচ্ছে আমার কি? প্রোপিন, এবং বাকিটা কি তৈরি হবে? H2SO4। অর্থাৎ H2SO4 প্রভাবক হিসেবে কাজ করতো এবং প্রভাবক হিসেবে আবার বেরিয়ে গেছে। অর্থাৎ প্রভাবক কাকে বলে? বিক্রিয়া শুরুতে সে হচ্ছে কি? কাজ করে, কিন্তু বিক্রিয়া শেষে সে অপরিবর্তিত থাকে, এটাই প্রভাবক। তো তুমি যদি বলো যে ভাই প্রভাবক দিব না, আচ্ছা এখানে টেম্পারেচার একটা ইস্যু আছে। তুমি এখানে টেম্পারেচার দিতে পারো হচ্ছে কত? 160 থেকে 170। তবে টেম্পারেচার জিনিসটা কিন্তু ডিপেন্ড করে, নর্মালি ডিপেন্ড করে তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির উপরে। যেমন 1 ডিগ্রির ক্ষেত্রে
টেম্পারেচারটা একটু হাই লাগে, 2 ডিগ্রি 3 ডিগ্রিতে একটু কম লাগে। 2 ডিগ্রি 3 ডিগ্রিতে কেন কম লাগে সেটা রিজন হচ্ছে কার্বোক্যাটায়ন, সেটা রিজনটা হচ্ছে কি কার্বোক্যাটায়ন। আচ্ছা এখন তাহলে এটা গেল না, আচ্ছা এ গেছে এটা, আচ্ছা তাহলে আমাদের শেষ। আমি যতটুকু দেখলাম যে অনেক স্টুডেন্ট ক্লাসগুলোকে যখন আন্ডারস্ট্যান্ড করতেছে তাহলে সে আসলে বুঝবে, পড়া দিয়ে বুঝবে, কারণ আমি সবার ক্লাসগুলো দেখি তো অর্গানিক কেমিস্ট্রির, আমি দেখি তারা কতটুকু বেসিক দিচ্ছে স্টুডেন্টদেরকে। মানে আমি অনেক ক্লাসগুলো দেখলাম যে তাদের কাজ হচ্ছে কোনো মতে শেষ করিয়ে দেওয়া, ঠিক আছে, বাট আমি জিনিসটা হচ্ছে এনজয় করি, আমার কাজ হচ্ছে শেষ করে দেওয়া না, আমার কাজ হচ্ছে ভালোভাবে শেষ করে দেওয়া। সাপোজ ধরো তাহলে গত ক্লাসে তোমাদের বিউটানল নিয়ে কনফিউশন ছিল, দেখো বিউটানল জিনিসটা কি ছিল, CH3 CH2 CH2 OH, এটা হচ্ছে বিউটানল। আরেকটা কি দিছিলাম মনে আছে, বিউটানল আরেকটা কি দিছিলাম দেখো, এখানে ছিল OH, এখানে ছিল CH3, এটা কি বলো তো ভাইয়া, এটা হচ্ছে বিউটানল 1, এটা হচ্ছে বিউটানল 2, এই দুইটার সাথে সালফিউরিক অ্যাসিড দিলে আমরা জানি অ্যালকিন তৈরি হবে। তবে দুইটার মধ্যে কি কোনো ধরনের ডিফারেন্স কি আসবে ভাইয়া, দুইটার মধ্যে কি কোনো ধরনের ডিফারেন্স আসবে, মানে মেকানিজমে কি ধরনের ডিফারেন্স আসবে, আনসার হচ্ছে জি ভাই আসবে, আনসার হচ্ছে আসবে। কি ধরনের আসবে দেখো, প্রথম কথা হচ্ছে তুমি যে বিউটানল যেটা করছো এটাকে মাস রিঅ্যারেঞ্জমেন্ট করাতে হবে, কারণ এখান থেকে ফার্স্টে এখান থেকে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বের হচ্ছে, আমিও জানি তুমিও জানো, বাট 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটা শাফেলিং করে অর্থাৎ শিফটিং করে এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, বাট এই জায়গায় অলরেডি আগে থেকে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে, কি বলতো আছে না? আচ্ছা বুঝি নাই, আচ্ছা বুঝি নাই, তাহলে একটু তাহলে করে দেখি। দেখো দেখো ফার্স্টে হচ্ছে এটি কি 1 ডিগ্রি অ্যালকোহল। এখন এটা যদি আমি স্টেপ, তাহলে আমি ফার্স্টে কি করলাম, এটা সালফিউরিক অ্যাসিড দিলাম, সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে সেটা আমিও জানি তুমিও জানো, এটা নিয়ে টেনশন করার দরকার নেই, কি হবে বিউটিন হবে। তবে বিউটিন 1 এবং বিউটিন 2 তৈরি হবে, বিউটিন 1 এবং বিউটিন 2 তৈরি হবে। আচ্ছা সেটা বুঝি। দেখো প্রথম কথা হচ্ছে কি, দেখো স্টেপ 1 দিচ্ছি, স্টেপ 1 সবসময় মেকানিজম কয়টা, এখানে 3টা স্টেপ হবে। স্টেপ 1 এ কি হচ্ছে দেখো তো, প্রথম কাজ হচ্ছে যে এখানের মধ্যে কি আছে, CH3 আছে, CH2 আছে, 1 2 3, তাহলে আমি একটা কাজ করি, আমি আগের মতো একটা হাইড্রোজেন উপরটা দিব, এটা ভালো লাগে দেখতে না, এরপর হাইড্রোজেন উপরটা দিছি, এরপরে CH2 OH দিলাম, ঠিক আছে, এরপরে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডকে একটু ভেঙে লেখা যায় না এভাবে, অথবা সবচেয়ে বেস্ট হয় ক্যাটালিস্টের মতো করে লিখলে, এটা করে, কারণ এটা আসলে তো ক্যাটালিস্ট, এটা আসলে প্রভাবক, প্রভাবক এভাবে করে লিখি HSO4 মাইনাস এতটুকু, ঠিক আছে। আচ্ছা এই Hটা কে গ্রহণ করে, অবশ্যই OH গ্রহণ করবে, কারণ OH এর কাজটা তো H গ্রহণ করা, এটা তো আমরা জানি, একটু আগে পড়ে আসছিলাম না। দেখো CH3 CH2 CH, আমার আসলে বিলিভ হচ্ছে না যে এখনো আমি মানে আমি কল্পনা করি না যে তোমাদেরকে মেকানিজম পড়াবো এভাবে সবগুলা। দেখো CH2, এখানে কি হবে OH2, তাহলে এটা পজিটিভ না, আবার আগের মতো আর কি ভাইয়া, আবার আগের মতো OH টা গ্রহণ করবে, আর এখানে H টা দিয়ে দাও, শেষ। এটা প্রোটনেটেড অ্যালকোহল। স্টেপ 2 তে আসি, যদি পরীক্ষায় আসে, কখনো তেমন একটা আসে না, যদি পরীক্ষায় আসে তাহলে কি এভাবে লিখবা আমার মতো। স্টেপ 2 টা কিভাবে লিখবা দেখো তো, স্টেপ 2 প্রোটনেটেড অ্যালকোহলটা নিলাম, আবার এটা মনে করবে না যে পরীক্ষায় কম আসে আমি গুরুত্ব দিব না, না ভাইয়া, মাথায় এটা রাখবে যে ভাইয়া তো পড়াচ্ছে, উনি যদি কষ্ট করতে পারে আমি সামান্য কষ্ট করতে পারবো না কেন, ঠিক আছে, এটা মাথায় রাখবা। দেখো OH2, এটা কি প্রোটনেটেড অ্যালকোহল, কার সাথে না, রিমুভাল অফ ওয়াটার বের হবে না, পানিটা বেরিয়ে যাবে, তাহলে পানিটা বের করলাম, রিমুভাল অফ ওয়াটার, বাকিটা কি এখন কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। আচ্ছা তুমি চাইলে, তুমি যদি কাউকে বোঝাতে চাও তাহলে তুমি একটা সেন্টেন্সে বুঝাই ফেলতে পারো, কিরকম, এখান থেকে OH বেরিয়ে গেলে কার্বোক্যাটায়ন তৈরি, বাট OH কিভাবে বের হচ্ছে সেটা হচ্ছে এই ভিতরে ডিটেলস। আমরা নর্মালি বলতে রাখি হ্যাঁ এখান থেকে OH বের হয়ে গেছে, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো, এবং 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটা এখানে শিফট হয়ে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো। এটা জাস্ট চোরা বুদ্ধি, জাস্ট চোরাভাবে বুঝালাম, বাট ডিটেলস না, ডিটেলস হচ্ছে এটা কিভাবে সেটা হলো। তাহলে এই OH2টা পানি তৈরি করলো, এবং এই CH3 CH2 CH আর এখানে কি বলতো CH2, যেহেতু OH চলে গেছে না, তাহলে এটা পজিটিভ। কারণ পজিটিভ কেন হয়েছে সবসময় মাথা রাখবা, OH2 যেহেতু ইলেকট্রন নিয়ে চলে গেছে, আমি বললাম ইলেকট্রন যদি নিয়ে চলে যায়, মানে ইলেকট্রন যদি নিয়ে চলে যায় তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হবে। সবসময় মাথা রাখবা কার্বোক্যাটায়ন কবে তৈরি হবে, যখন ইলেকট্রন নিয়ে চলে যাবে, যখন ইলেকট্রন নিয়ে চলে যাবে। তাহলে এই স্টেপ 3 তে আসি, স্টেপ 3 তে আসি। আচ্ছা আসার পরে যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আসলে
সেম ভাবে ঘটে যায় বলতে মানে এই তুমি চাইলে একটা কাজ করতে পারো, এটা স্টেপ 4 এ লেখার দরকার নেই। যেমন তুমি এটাকে কি করবা, রিঅ্যারেঞ্জমেন্ট করবা না, রিঅ্যারেঞ্জমেন্টটা তুমি চাইলে একটা স্টেপের মধ্যে তুমি দেখা দিতে পারো, কারণ জিনিসটা কিন্তু একই স্টেপে হয়। আমার কথা বুঝো নাই মনে হয়। আমি তোমার একটা কথা বলি, তুমি চাইলে স্টেপ 3 তে দেখাতে পারো, আর না হলে স্টেপ 2 তে রিঅ্যারেঞ্জমেন্টটা করে দিতে পারো। তোমাকে এটার জন্য আলাদা স্টেপ দেখানোর দরকার নাই। আমার কথা বুঝো নাই মনে হয়। সাপোজ ধরো আমি তোমাকে বলতেছি, দেখো এটাকে আমি রিঅ্যারেঞ্জমেন্ট করব। রিঅ্যারেঞ্জমেন্ট কিভাবে করে ভাইয়া? রিঅ্যারেঞ্জমেন্ট কেন করতেছি? আমি তোমাকে বললাম বিউটানল থেকে রিঅ্যারেঞ্জমেন্ট শুরু হবে, বিউটানল 1 থেকে। একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো যে এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে কি আছে, এইচ আছে না? AS টা যদি এখানে শাফেলিং করে তখন কি তৈরি হবে? CH3। অর্থাৎ AS এখানে শাফেলিং করছে মানে এই কার্বনটা ইলেকট্রন পাই গেছে। ইলেকট্রন যদি সে পেয়ে যায় তাহলে প্লাস কি আর থাকবে না। আবার এই কার্বন ইলেকট্রন চলে গেছে, তাহলে এই কার্বন যেহেতু ইলেকট্রন চলে গেছে তাহলে প্লাসটা এখানে শিফট হয়ে যাবে, তার তখন হয়ে গেছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটাকে বলা হয় ফরমেশন অফ কার্বোক্যাটায়ন, এটাকে বলা হয় রিঅ্যারেঞ্জমেন্ট অফ কার্বোক্যাটায়ন। অর্থাৎ কার্বোক্যাটায়ন ডান্স করে কার্বোক্যাটায়নের ডান্সিং মুভ এটা। আচ্ছা দেখো CH3 CH2 আমরা চাইলে এখানে একসাথে লিখে ফেলতে পারি, অর্থাৎ এটা পাশে দিয়ে লিখে পাশে দিয়ে এভাবে একটু অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে যে রিঅ্যারেঞ্জমেন্ট অফ কার্বোক্যাটায়ন, জাস্ট পাশে দিয়ে এভাবে লিখে দিবা রিঅ্যারেঞ্জমেন্ট অফ কার্বোক্যাটায়ন দিয়ে তুমি এটা ডাইরেক্ট লিখে দিতে পারবে কি CH3 CH2 দিয়ে কি বলবা বলো, এখানে কি হবে CH3, তাহলে এটা পজিটিভ চার্জ। এটার জন্য আলাদা স্টেপ করার দরকার নাই। তুমি কি বলবা দেখো CH3 CH2, আমাকে তুমি বলো রিঅ্যারেঞ্জমেন্ট কিভাবে করে। ফার্স্ট একটা জিনিস চিন্তা করে দেখো, কোনোভাবে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করা যাচ্ছে এখান থেকে? কোনোভাবে? আনসার হ্যাঁ নাকি না? কোনোভাবে কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করা যাচ্ছে? আনসার হচ্ছে হ্যাঁ। কেন? কারণ এই হাইড্রোজেনটা যদি এখানে শিফট করে তাহলে এখানে হয়ে গেছে CH3, যেহেতু এখান থেকে ইলেকট্রন চলে গেছে অর্থাৎ হাইড্রোজেন চলে গেছে, যার কারণে এখান থেকে পজিটিভ, এখান থেকে হাইড্রোজেন যেহেতু চলে গেছে তাহলে এই পজিটিভটা এখানে চলে আসবে, কারণ এখানে কার্বনের হাত মিসিং, তাহলে কার্বনের হাত মিসিং পজিটিভটা এখানে চলে আসছে, তার মানে জিনিসটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। অর্থাৎ কার্বোক্যাটায়ন তৈরি করার পসিবিলিটি যখন থাকে তখনই আমরা রিঅ্যারেঞ্জমেন্টটা করব। তাহলে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যখন তৈরি হচ্ছে তখন আমরা কি করব, কি দিব, বাকিটা কি HSO4 মাইনাস আয়ন। কেন ভাইয়া? কারণ আমরা শুধুমাত্র H ইউজ করেছিলাম, HSO4 মাইনাস আয়নটা কই, এটা এখন এখানে ইউজ হবে HSO4 মাইনাস। তুমি চাইলে এটাকে লুইস ডট স্ট্রাকচারে লিখতে পারো, যেটা গত ক্লাসে লিখে দিয়েছিলাম। লুইস ডট স্ট্রাকচার এটা কেমিস্ট্রির কিন্তু একটা প্রাণ বলা যায়। এই যে লুইস ডট স্ট্রাকচার এটা হচ্ছে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 এর পড়া, সংকরের আগের টপিক। দেখো রিমুভাল অফ ওয়াটার। এখন HSO4 টা কি করবে, সে একটা প্রোটন গ্রহণ করবে। প্রোটন সে কোত্থেকে গ্রহণ করবে? তার এখন দুইটা অপশন। আগে শুধুমাত্র অপশন ছিল একটা, কিরকম, আগে এই CH প্লাসটা এক পাশে ছিল, তার পাশের কার্বনের হাইড্রোজেন দিকে নিয়ে চলে যেতে পারতো, বাট এই জায়গায় এখন দুইটা অপশন আছে। কোত্থেকে সে এখান থেকেও নিতে পারবে, আবার সে এখান থেকেও নিতে পারবে। সে কোত্থেকে হাইড্রোজেন নিবে, এটার জন্য একটা রুলস আছে, সেটা হচ্ছে সাইজেফ রুলস। সাইজেফ বলতেছে, সাইজেফ যখন দেখা যাচ্ছে যে পোলাপাইন কনফিউশনে পড়তো যে কোত্থেকে হাইড্রোজেন আমি অপসারণ করব, তখনই সাইজেফ রুলটা আসছে। সাইজেফ রুল বলতেছে তুমি যখন অ্যালকিন তৈরি করবা, যখন হচ্ছে অ্যালকিন তৈরি হবে, অর্থাৎ এটা বলতে পারো যখন হচ্ছে অ্যালকিন তৈরি হওয়ার দুইটা সম্ভাবনা দেখা যায়। কয়টা? দুইটা। আমাকে একটা কথা বলো, আমি যদি H এখান থেকে রিমুভ করি তাহলে এখানে তৈরি হচ্ছে কত, বিউটিন 2। এখান থেকে H রিমুভ করছি বিউটিন 2, এখান থেকে H রিমুভ করছি বিউটিন 1। দুইটা অ্যালকিন তৈরি হওয়ার পসিবিলিটি দেখা যাচ্ছে। সাইজেফ বলতেছে যখন দুইটা অ্যালকিন তৈরি হওয়ার পসিবিলিটি দেখা যাচ্ছে তখন প্রধান উৎপাদ হবে ওই উৎপাদ যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে, সেখান থেকে তুমি একটা হাইড্রোজেন অপসারণ করলে। এখন তুমি বলতে ভাইয়া আপনি বুঝাই বলেন নাই, সাজিয়ে তো বলেন নাই। সাজিয়ে একটু পরে বলবো, বাট ফার্স্ট আগে বোঝার চেষ্টা করো যে সাইজেফ নীতিটা কি। সাইজেফ নীতি হচ্ছে তুমি যখন কনফিউশনে পড়বা যে তুমি কোত্থেকে হাইড্রোজেন অপসারণ করবা, এখান থেকে নাকি এখান থেকে, কারণ দুই দিক থেকে হাইড্রোজেন অপসারণ করলে কিন্তু অ্যালকিন তৈরি হচ্ছে। বাট আমার প্রধান উৎপাদ কোনটা হবে? আমার তো দুইটার তো সেম উৎপাদ হবে না, দুইটা কিন্তু আমার উৎপাদের পরিমাণটা কিন্তু সেম থাকবে না। একটা উৎপাদের পরিমাণ বেশি থাকবে, যেটাতে বেশি থাকবে সেটাকে বলা হয় প্রধান উৎপাদ, যেটা মেজর উৎপাদ বলা হয়, মেজর কম্পাউন্ড, মেজর প্রোডাক্ট। সো কোত্থেকে আমি হাইড্রোজেন অপসারণ করব সেটা বলে দিচ্ছে সাইজেফ। তুমি অপসারণ করবা ওই কার্বন থেকে যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম। তাহলে এখানে হাইড্রোজেন সংখ্যা কম, তাহলে এখান থেকে তুমি যদি হাইড্রোজেন অপসারণ করো তাহলে তুমি কি পাবা, প্রধান উৎপাদটা পেয়ে যাবা। এখন এটাকে প্রধান উৎপাদ কেন বলা হচ্ছে? কারণ এটা স্থিতিশীলতা বেশি। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি বলতে পারো যে ভাইয়া কিচ্ছু তো বুঝি নেই, আবার একটু বলুন তো। তাহলে আমি যদি সাজিয়ে বলি, তাহলে যেটা পজিটিভ চার্জ আছে সেটাকে দাও আলফা আর এটাকে দাও বিটা। তাহলে এখানে বলতেছে এখানে বিটা কার্বন কোনটা, এটা, আলফা কার্বন হচ্ছে এটা। তাহলে
এখানে বলতেছে সাইজেফ বলতেছে তুমি ওই বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ করবা যে বিটা কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম। বিটা কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম, তাহলে এখান থেকে যদি আমি হাইড্রোজেন অপসারণ করি তাহলে আমার মেইন প্রোডাক্ট হবে ওইটাই। তাহলে এখানে কি তৈরি হচ্ছে? এখন তুমি বলতে পারো ভাইয়া এত কাহিনী কেন করতেছেন? কাহিনী করার কারণটা হচ্ছে আগে যেগুলো করলাম সেগুলোতে কোনো ধরনের এই ধরনের ঝামেলা ছিল না। কেন ছিল না? কারণ ওইখানে অ্যালকিন শুধুমাত্র একটাই তৈরি হতো, প্রপিন 1 ইথিন 1 শেষ। বাট বিউটিনে যখন যাচ্ছি বিউটিন 1 তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আবার বিউটিন 2 তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাহলে আমি কোনটাকে প্রিফার করব, কোনটাকে আমি মেজর প্রোডাক্ট বলবো, এটার জন্য রুলস হচ্ছে সাইজেফ রুলস। সাইজেফ রুলস যারা বুঝে নাই এটা নিয়ে পরবর্তী পড়া একটু পরে আসতেছে, যদি সবকিছু যদি ঠিক থাকে এরপর আসলে CH এখান থেকে হাইড্রোজেন অপসারণ করছে, তাহলে এখান থেকে যদি হাইড্রোজেন অপসারণ করছে তাহলে এই হাইড্রোজেনটা তার ইলেকট্রনকে এখানে দিয়ে যাবে, তাহলে এখানে তৈরি করবে ডাবল বন্ড, আর CH এর এই পজিটিভ চার্জটা চলে যাবে, তাহলে এটা কি তৈরি হলো? বিউটিন 2। আচ্ছা অনেক কেউ নোটে গতকাল এখানে লিখে দিচ্ছে 2 ডিগ্রি, এভাবে লিখবা না, কারণ 2 ডিগ্রি কিন্তু আগে হয়ে গেছে। এখানে 2 ডিগ্রি লেখার দরকার নাই ভাই, এটা 2 ডিগ্রি লিখলে টিচার বলবে যে কার থেকে শিখছো এগুলা। 2 ডিগ্রি এভাবে লিখবা না, এই পজিটিভটাও কিন্তু উপরে, এটা হচ্ছে পজিটিভ উপরে, আবার এই পজিটিভ এটা উপরে। এখানে 2 ডিগ্রি তুমি লিখবা না, এখন বিউটিন 2 হয়ে গেছে। এটা কি? বিউটিন 2। এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, মেজর প্রধান উৎপাদ। এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, প্রধান উৎপাদ। এরপর আরেকটা কি তৈরি হচ্ছে? আরেকটা হচ্ছে এখান থেকে যদি হাইড্রোজেন অপসারণ করি যেটা সাইজেফ নীতির বিপরীত, তাহলে এটা হবে অপ্রধান উৎপাদ, CH ডাবল বন্ড CH2। হ্যাঁ এটার পরিমাণও থাকে, তবে পরিমাণ নিয়ে এখন কথা বলবো না, যেমন একটু পরে একটা আসতেছে যে 80% 20%, এটা আসবে পরে। তবে ফার্স্ট কথা হচ্ছে কি সাইজেফ নীতি কখন কাজে লাগাবো, তখন এই ক্ষেত্রে আমরা সেটা কাজে লাগাবো। আলফা বিটা কার্বন কেন বলে? আলফা কার্বন বিটা কার্বন বলা হচ্ছে আসলে আলফা, আমি এটা পরে বলবো, সময় এটা পরে বলবো, এখন না। দেখো এরপরে তাহলে আচ্ছা তোমাদের নেট এখনো সমস্যা হচ্ছে? আচ্ছা নেট সমস্যা হলে ভাইয়া সমস্যা নাই, ক্লাসগুলো থাকবে। নেট প্রবলেম থাকলে আমি অবশ্যই ক্লাসগুলো রাখবো, ঠিক আছে? আমি অবশ্যই ক্লাসগুলো রাখবো, টেনশন করবা না, ঠিক আছে? আচ্ছা দেখো এরপরে তাহলে আমরা এখন যাই, বিউটানল 2 গেল না? এখন দেখো আরো কিছু তৈরি করলাম না, যেমন ধরো বিউটানল 2 টা ওইটা কিন্তু কি তোমার রিঅ্যারেঞ্জমেন্ট করার দরকার নেই। কোনটাতে? বিউটানল 2, এটা নরমালি করে দিবা, এটা তোমরা পারবা, ওটাতে রিঅ্যারেঞ্জমেন্ট করার দরকার নেই। রিঅ্যারেঞ্জমেন্ট করবো শুধু বিউটানল 1 এ। এরপর আরেকটা ছিল না মনে হয় এরকম, কিরকম ছিল মনে আছে? এটা করে দিয়েছিলাম মনে হয়। দেখো একটা ছিল 3 ডিগ্রি অ্যালকোহল, এরকম একটা ছিল, এরকম একটা করে দিয়েছিলাম, এটা ছিল আরেকটা করে দিয়েছিলাম কিরকম দেখো একটু করে বলে দিচ্ছে। আচ্ছা যাদের নেটের সমস্যা আছে কোনো সমস্যা নাই ভাইয়া, তুমি টেনশন করবে না, ক্লাসটা থাকবে। নেটের সমস্যা থাকলে ক্লাস থাকবে, কারণ নেট আসলে ডিস্টার্ব করতেছে। আমার এখানেও সেম অবস্থা, তবে আমি কিন্তু ওই ভালোভাবে একটু বকাঝকা করার কারণে একটু নেট এখন ভালো হয়েছে, কীভাবে ভালো হয়েছে জানি না। আচ্ছা দেখো এটা হচ্ছে কি, এটাও 3 ডিগ্রি অ্যালকোহল, বাট এটা কত ডিগ্রি অ্যালকোহল সেটা বুঝবো কেমনে? এটা কথা আছে, কথাটা হচ্ছে দেখো এখানে একটা কথা আছে, এখানে আগে ফার্স্টে কার্বোক্যাটায়ন বের করতে হয়। এখানে কি বের করতে হয়? কার্বোক্যাটায়ন বের করতে হয়। তুমি আমাকে একটা কথা বলো, এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন বুঝবো কেমনে? কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? এটা তো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে, বুঝে গেছি। কেমনে ভাইয়া? কারণ এখান থেকে ওএসটা বেরিয়ে যাবে। কিভাবে বের হবে? ফার্স্টে সালফিউরিক অ্যাসিড দিছো, ওএসটা ওই সালফিউরিক অ্যাসিড এইচকে সে গ্রহণ করে OH2 তে পরিণত হবে। এরপর OH2 টা পানি অপসারণ, OH2 টা পানি হিসেবে বেরিয়ে গিয়ে এখানে কি তৈরি হচ্ছে মনে আছে? আর লিখে দিচ্ছি না, পারবা। CH3, তাহলে এখানে কি? এটা হচ্ছে আমার কত? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কারণ যেখানে পজিটিভ চার্জ থাকবে সেটার সাথে যদি 3টা মিথাইল মূলক যুক্ত থাকে তাহলে এটাকে বলা হয় 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। বাট তুমি এই জায়গায় দেখো, এই জায়গায় ঘটনাটা কি হচ্ছে? এখানে OH ছিল, OH ফার্স্টে এই সালফিউরিক অ্যাসিড H+ কে গ্রহণ করে OH2 তে পরিণত হবে, তাহলে সব আবার আগের মতো, আগের মতো। তাহলে OH2 তে গ্রহণ করে পানি হিসেবে বেরিয়ে যাবে। তাহলে আমাকে বলো পজিটিভ চার্জ কোথায় থাকবে? পজিটিভ চার্জ কোথায় থাকবে? পজিটিভ চার্জ কোথায় থাকবে বলো? এই জায়গায় না? কারণ এখান থেকে ওয়েস্টটা চলে গেছে, এই জায়গায় পজিটিভ চার্জ। এখন অনেকে বলে যে ভাই এটাকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলা যায় না কেন? ভাই কেন বলবা? এখানে CH2 এর সাথে শুধুমাত্র আমাকে বলো কোন ডিরেক্টলি কোনো মিথাইল মূলক যুক্ত আছে এটার সাথে? ডিরেক্টলি কোনো মিথাইল মূলক যুক্ত না, তাহলে এটাকে আমি 3 ডিগ্রি কেমনে বলবো? তুমি বলতে পারো ভাই আছে তো, এটা তো কার্বনের সাথে ভাইয়া, পজিটিভ কার্বনের সাথে দেখো, বুঝছো? তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কথা বুঝছো? এখন এটার সাথে তুমি যখন সালফিউরিক অ্যাসিড দিবা,
সালফিউরিক অ্যাসিড, তুমি সালফিউরিক অ্যাসিড বলতে এটার সাথে তুমি কি দিবা বলো, আমি তোমাকে একদম শর্টকাটে বোঝাচ্ছি, কারণ সবগুলো মেকানিজম লিখে দিব না, সবগুলো মেকানিজম যদি লিখে দিই তাহলে অনেক সময় চলে যাবে, শর্টকাটে লিখে দিচ্ছি মেকানিজমটা। দেখো HSO4 মাইনাসটা তুমি অ্যাড করবা না ভাইয়া? আচ্ছা, করার পরে একটা কথা আছে, কথাটা হচ্ছে এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হবে, এই জায়গায় রিঅ্যারেঞ্জমেন্ট করার দরকার নেই, কারণ অলরেডি 3 ডিগ্রি কার্বোকেটায়ন হয়ে গেছে। তুমি যদি বলো ভাইয়া 4 ডিগ্রিতে আনা যাবে, না ভাইয়া 4 ডিগ্রি নাই, শুধুমাত্র 3 ডিগ্রি পর্যন্ত আছে, তো 4 ডিগ্রি আনা যাবে না, তো হাইয়েস্ট কার্বোকেটায়ন তুমি পাই গেছো। তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট আমরা কেন করি বলো? উচ্চতর কার্বোকেটায়ন পাওয়া যাচ্ছে কিনা। এটা হচ্ছে 1 ডিগ্রি, আমি কোনোভাবে এখানে আমি 2 ডিগ্রি পাওয়া যাবে, অথবা আমি কোনোভাবে এখানে 3 ডিগ্রি পাওয়া যাবে, একটু দেখি তো এই জিনিসটা, একটু দেখি তো। এই জায়গায় দেখা যাচ্ছে দুইটা হাইড্রোজেন, আমি কোনোভাবে যদি CH3 মাইনাস CH3টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে দেখো তো, দেখো তো রিঅ্যারেঞ্জমেন্ট। এটা হচ্ছে কি ভাইয়া? রিঅ্যারেঞ্জমেন্ট। দেখো তো এটাকে রিঅ্যারেঞ্জমেন্ট কেন করলাম? কারণ এখানে আমি দেখা যাচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ কি কার্বোক্যাটায়ন, অর্থাৎ কার্বোক্যাটায়নটা এখানে শিফট হবে কিভাবে দেখো তো, CH3 C CH3 CH2 CH3, অর্থাৎ এই CH3টাকে যদি আমি এই পাশে নিয়ে যাই এবং এখান থেকে যদি CH3 সরিয়ে ফেলছি, তাহলে পজিটিভ চার্জটা এখানে চলে আসবে। এখন হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপরে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। এখন তুমি যদি বলো ভাইয়া এটার সাথে HSO4 ডাইরেক্ট দিয়ে দিই, ভাইয়া হবে না। গত ক্লাসে মনে আছে, গতকাল আমি ভুল করছিলাম একটা, মানে আমি লাস্টে দিয়ে ওই তোমাদেরকে কথা বলতে বলতে আমি এটা কি ভুল করে ফেলছিলাম, যার কারণে এটা কার্বনের হাত পাস্ট হয়ে গেছিল। তার মানে এটা মিলবে না, অর্থাৎ সত্যতা পাইছো যে তুমি যদি রিঅ্যারেঞ্জমেন্ট না করে যদি তুমি যদি HSO4 এর সাথে বিক্রিয়া করো, তাহলে সেটা রং, ফুলি রং, কার্বনের স্ট্রাকচারটা ভুল হয়ে যাবে। এখন তুমি যখন এখানে HSO4 মাইনাস আয়ন দিবা, HSO4 মাইনাস আয়নটা দিবে, তখন সেই H প্লাসটা অর্থাৎ এই কি করবে, H গ্রহণ করবে, এবং Hটা সে দুই জায়গা থেকে গ্রহণ করতে পারে। আমাকে বলো যেখানে পজিটিভ আছে সেটাকে আমি বলবো আলফা, আলফা কার্বন, আর পাঁচটাকে বলবো বিটা কার্বন। সাইজের নীতি আবার চলে আসছে, সাইজে বলছে তুমি ওই কার্বন থেকে তুমি হাইড্রোজেন অপসারণ করবা যেই কার্বনে, অর্থাৎ যে বিটা কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম। তাহলে এখানে হাইড্রোজেনের সংখ্যা কম, তাহলে আমি এখান থেকে যদি অপসারণ করি, তাহলে আমার কি তৈরি হচ্ছে, আমার কি তৈরি হচ্ছে, আমি এখানে লিখবো না, এটা আমি লিখবো এই জায়গায় কি তৈরি হচ্ছে। দেখো দেখো CH3 CH3, এখান থেকে আমি হাইড্রোজেন অপসারণ করলে দেখা যাচ্ছে CH2, সরি CH না CH3, দেখো এখান থেকে হাইড্রোজেন অপসারণ করছে সাইজেফ নীতি অনুসারে। তাহলে এটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট, যেটা সাইজেফ নীতি অনুসরণ করবে। এবং আরেকটা পসিবিলিটি আছে না, আরেকটা পসিবিলিটি হচ্ছে এখান থেকে হাইড্রোজেন অপসারণ করব, অর্থাৎ আমি তোমাকে একদম কি A to Z সবগুলো করে দিছি, কিন্তু A to Z সবগুলো তোমাকে আমি করে দিছি, কিছুই বাদ রাখিনি, বুঝছো? আর এটা হচ্ছে নন মেজর প্রোডাক্ট, তুমি এটা লেখার দরকার নেই, মেজর নন মেজর এটা লিখে দিলে হবে। এটা হচ্ছে আমার কাহিনী, ঠিক আছে? আচ্ছা এখন ভাইয়া কোনটা কোন স্টেপ বুঝলাম না। আলামিন, এটা তো ভাইয়া আবার আগের মতো। আরে আলামিন তুমি কি বোঝাতে চাচ্ছ ভাইয়া? সবগুলো লিখে দেন, তোমাকে আমি 3টা না 4টা করে দিয়েছি, বাকিগুলো তোমরা করবা। সবগুলো মেকানিজম আমি এটা জাস্ট তোমাকে বুঝালাম যে কিভাবে হলো, এটা তো আমি তোমাকে মেকানিজম লিখে দিই নাই, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 আমি সেটা লিখে দিই নাই, আমি জাস্ট তোমাকে বুঝাচ্ছি মেকানিজমটা তুমি কিভাবে করবা, বাকিটা তোমাদের দায়িত্ব। এগুলো SW ভাইয়া, এগুলো হচ্ছে SW, এগুলো তুমি বাসায় করবা, তোমাকে আমি সবগুলো করে দিব না, নাহলে তোমার ব্রেন খুলবে না। তোমাকে যদি আমি সবগুলো মেকানিজম করে দিই তাহলে তুমি পারবা না, তুমি পরবর্তীতে সাফার করতে হবে, ঠিক আছে? কোনটা কোন স্টেপ সেটা তুমি সাজিয়ে লিখবা, আমি তোমাকে বুঝিয়ে দিছি। এরপরে তুমি যদি না পারো তাহলে আমি আছি, এতটুকু কথা শেষ, ঠিক আছে? আচ্ছা এখানে যারা যারা লিখো নাই তারা স্ক্রিনশটটা নিয়ে ফেলো, আর না হলে আরেকবার তো দেখবা, ক্লাসটা থাকবে, টেনশন নেওয়ার কিছু দরকার নেই। আচ্ছা এরপর আমরা একটু নতুন পড়াতে যাই, হ্যাঁ এখন আমাকে বলো অ্যালকোহলের মেকানিজমে, তুমি এখন অনেককে বলবে ভাই অ্যালকোহল পড়াই ফেলছেন, সামনে আর পড়াবেন না মনে হয়। না ভাইয়া, এটা কিছু ছিল না, এটা জাস্ট ছিল একটা সামান্য কিছু অ্যালকিনের মেকানিজম, এগুলো কিন্তু অ্যালকোহলে পড়া না, তুমি এটা ভুল বুঝতেছো, ভুল বুঝবা না, ওকে? আচ্ছা এরপর আসি আমাদের সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা অ্যালকিন তৈরি করছিলাম, এবং ওইটা নিয়ে মেকানিজম পড়ার দরকার নেই, ওগুলো কিছুই নেই, এটা জাস্ট নর্মালি তাপীয় বিয়োজন হাইড্রোজেন কিছু নাই। বাট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার 3 নাম্বারটা কি ছিল বলো? অ্যালকাইল হ্যালাইড। 3 নাম্বারটা কি? অ্যালকাইল হ্যালাইড। দেখো 3 নাম্বারটা কি বলো তো ভাইয়া? অ্যালকাইল হ্যালাইড। আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে কি পড়ছিলাম মনে আছে?
আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন অপসারণ করছিলাম। হ্যাঁ, না না, আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন তৈরি। কি 3 নাম্বারটা কি ছিল? আমরা অ্যালকিন প্রস্তুতি অর্থাৎ প্রিপারেশন অফ অ্যালকিন কয়টা ছিল টোটাল ভাইয়া? 4টা ছিল। প্রথমে কি কি ছিল বলো? অ্যালকোহল থেকে, যেটা মেকানিজম সহ কমপ্লিট। এরপরে ছিল সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেটা বুঝাইছিলাম ভাইয়া। সম্পৃক্ত মানে হচ্ছে অ্যালকেন থেকে অ্যালকিন কিভাবে তৈরি করবা, অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি করার প্রসেস হচ্ছে তাপীয় বিয়োজন। এরপর আরেকটা হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকিন কিভাবে তৈরি করবা, হাইড্রোজেন সংযোজন। শেষ, এটা পড়াইছিলাম এগুলা। এরপরে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন, লাস্টেরটা ছিল সন্নিহিত ডাইহ্যালাইড থেকে। এটা দিয়ে আমাদের প্রিপারেশন অফ অ্যালকিন শেষ। এখন এটা একটু বুঝার আছে ভাইয়া, অ্যালকাইল হ্যালাইড মানে কি? আচ্ছা, যাহাই অ্যালকাইল হ্যালাইড তাহাই হ্যালোজেন অ্যালকেন, দুইটা কিন্তু সেম কথা। তোমাকে কেউ যদি আস্ক করে হ্যালোজেন অ্যালকেন মানে কি, তুমি বলবা অ্যালকাইলের সাথে একটা হ্যালোজেন যোগ করব। তোমাকে কেউ যদি আস্ক করে অ্যালকাইল হ্যালাইড মানে কি, অ্যালকাইলের সাথে একটা হ্যালোজেন যোগ করব, সেম কথা ভাইয়া। আচ্ছা, ফার্স্টে অ্যালকাইল হ্যালাইড কিভাবে তৈরি করে সেটা দেখবো। দেখো, অ্যালকাইল হ্যালাইড তৈরি করার প্রসেস থেকে একটা অ্যালকাইল নাও, যেমন ধরো CH3 CH2 একটা Cl নিছো, এটা কি? ইথাইল ক্লোরাইড, এটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। এই ইথাইল ক্লোরাইড থেকে আমরা এই অ্যালকিন তৈরি করতে হবে। যে কোনো একটা অ্যালকাইল হতে পারে, অথবা যে কোনো একটা অ্যালকিন তৈরি হতে পারে, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, আমরা একটু দেখি কিভাবে তৈরি করে। ফার্স্টে হচ্ছে আমরা একটা কাজ করি, CH3 CH2 Cl নিলাম। আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি এখানে কার্বন কয়টা? 2টা, তাহলে নিশ্চয়ই এখানে দ্বিকার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হবে। এটা আমিও জানি, তুমিও জানো, বাট কিভাবে তৈরি হলো এবং তৈরি যে হচ্ছে প্রসেসটা কি, বিক্রিয়াটার নামটা কি, সবকিছু বের করতে হবে না? তো সবকিছু বের করে দেখি। প্রথমে আমাকে একটা কথা বলো, এখানে হাইড্রোজেন কয়টা? 5টা। এখানে হাইড্রোজেন কয়টা? 4টা। এখানে ক্লোরিন কয়টা? 1টা। এখানে ক্লোরিন কয়টা? 0টা। এই অবস্থা থেকে এই অবস্থায় আসতে কোন জিনিসটা, সবাই একটু কমেন্টে জানাতো, এই অবস্থা থেকে এই অবস্থায় আসতে কোন জিনিসটা এখানে অপসারণ হয়েছে? এখানে হাইড্রোজেন 5টা, ক্লোরিন 1টা। এখানে হাইড্রোজেন 4টা, ক্লোরিন নাই। অর্থাৎ এই অবস্থা থেকে এই অবস্থায় আসতে কোন জিনিসটা, মানে কোন জিনিসগুলা আমার এখানে অপসারিত হয়েছে? এই অবস্থা থেকে আমরা জানি যে অ্যালকাইল হ্যালাইড থেকে একটা অ্যালকিন তৈরি হবে, বাট তৈরি করার জন্য নিশ্চয়ই এখানে কোনো কিছু অপসারিত হয়েছে। কোনো কিছু অপসারিত না হলে তো এটা তৈরি হতো না, এটা আমরা বুঝছি। আচ্ছা, কোন জিনিসটা এখন অপসারিত হয়েছে? আনসার হচ্ছে কি HCl। ভাইয়া CH2 এর সাথে কোনো CH3 যুক্ত ছিল না অ্যারেঞ্জমেন্টের আগে, তাহলে সেটা কত ডিগ্রি হবে? CH2 এর সাথে কোনো CH3 যুক্ত ছিল না অ্যারেঞ্জমেন্টের আগে। হ্যাঁ, এটা 1 ডিগ্রি ভাইয়া, 1 ডিগ্রি। কারণ হচ্ছে গত ক্লাসে বলছিলাম না, গত ক্লাসে কার্বোহাইড্রেট নিয়ে ছোট্ট একটা কথা বলছিলাম যে কোনো কিছু সাপোজ ধরো যুক্ত নাই, এটা কোনো কিছু যুক্ত নাই সাপোজ ধরো, এটাকে 1 ডিগ্রি ধরবা। বই বলতেছে এটাকে 1 ডিগ্রি ধরো, এটাকে 0 ডিগ্রি ধরা যাবে না, বুঝছো? এটাকে 1 ডিগ্রি, কোনো কিছু যুক্ত না থাকলে সেটা 1 ডিগ্রি। একটা যুক্ত থাকলে 1 ডিগ্রি, কোনো কিছু যুক্ত না থাকলে সেটাও 1 ডিগ্রি। আচ্ছা, এখন তাহলে যে এখানে সবাই বলতেছে HCl, এখানে সবাই বলতেছে HCl, তার মানে যেহেতু HCl মানে হচ্ছে হাইড্রোজেন আর Cl মানে হচ্ছে হ্যালোজেন। এখন আমাকে বলো অপসারণ হয়েছে না, যার কারণে এই বিক্রিয়াটাকে বলা হয়, আমি একটু এটা মুছে দিই, যার কারণে এই বিক্রিয়াটাকে প্রসেসটাকে বলা হয় ডিহাইড্রো হ্যালোজেনেশন। ডিহাইড্রোহ্যালোজেনেশন। ডি মানে হচ্ছে অপসারণ, রিমুভ করা, হাইড্রো মানে হচ্ছে হাইড্রোজেন, আর হ্যালোজেনেশন মানে হচ্ছে হ্যালোজেন, অর্থাৎ একটা হাইড্রোজেন একটা হ্যালোজেন অপসারণ করা, যার কারণে এটাকে বলা হচ্ছে ডিহাইড্রোহ্যালোজেনেশন রিঅ্যাকশন। কথা বুঝছো? কেউ যদি আস্ক করে যে ডিহাইড্রোহ্যালোজেনেশন বিক্রিয়া আমরা কি তৈরি করতে পারি, বিভিন্ন পরীক্ষার এমসিকিউতে আসতে পারে, তুমি বলবো আমরা অ্যালকিন তৈরি করতে পারি, অপশনে দিতে পারে অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন, তুমি বলবা আমরা অ্যালকিন তৈরি করি। কিভাবে তৈরি হয় সেটা দেখি। তাহলে আমরা দেখো, ফার্স্টে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে, মাস্ট। পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিকটা হচ্ছে তার বেস মিডিয়াম, অর্থাৎ ক্ষারীয় মাধ্যমটা আমরা দিব। আচ্ছা, একটু দেখি কিভাবে তৈরি হচ্ছে। এখানে তৈরি হবে কি KCl এবং পানি। এখন তোমাকে আমি এটা দুইভাবে পড়াচ্ছি, একটা হচ্ছে নর্মালি কিভাবে হয়, যেটা মেকানিজম না, এবং আরেকটা মেকানিজমও দেখাবো, ঠিক আছে? একটু ওয়েট করো। ফার্স্ট নর্মালি কিভাবে হচ্ছে সেটা দেখি। নর্মালি কিভাবে হয় সেটা দেখো, CH3 দেখো, CH2H, এখানে এটাকে এভাবে লেখা যায় CH2Cl, এভাবে লেখা যায় না? সেম ঘটনা। তুমি এখানে হ্যালোজেন যে কোনো একটা নিতে পারো, ব্রোমিন, ক্লোরিন নিতে পারো, আয়োডিন নিতে পারো, তবে ফ্লোরিন নিবা না, ঠিক আছে? এরপরে পটাশিয়াম হাইড্রোক্সাইড, একটু ভেঙে লিখি, পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার সবসময় ভাঙা অবস্থায় থাকে, এটা জানি আমরা। এখন কিভাবে হচ্ছে দেখো, খুবই নর্মাল।
এখানে কার্বন এবং ক্লোরিনের মধ্যে আমাকে বলো পার্শিয়ালি নেগেটিভ কে, অর্থাৎ ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যার কারণে ক্লোরিন হচ্ছে এখানে নেগেটিভ চার্জ। এটা আমি জানি না, জানি আমরা ক্লোরিন হচ্ছে নেগেটিভ চার্জ আর হাইড্রোজেন কি পজিটিভ চার্জ। দেখো ক্লোরিন নেগেটিভ, নেগেটিভ বলতে আসলে এইভাবে নেগেটিভ দেওয়া যায় না, এটা দিতে হয় এইভাবে যে আংশিক ঋণাত্মক, বাট আংশিক ঋণাত্মক দিচ্ছি না, তোমরা চাইলে আংশিক ঋণাত্মক খাতায় লিখতে পারো। তো বোঝানোর জন্য আমি বলবো শুধু মাইনাস দিছি, মাইনাস মানে হচ্ছে পার্শিয়ালি ঋণাত্মক। এরপর এটা কত প্লাস, কেন ভাইয়া? কারণ হাইড্রোজেন সবসময় প্লাস থাকে, তো ধনাত্মক বলো। এরপরে এই পটাশিয়ামটা ক্লোরিনের কাছে যাচ্ছে এবং এই হাইড্রোজেনটা OH এর কাছে যাবে, কেন ভাইয়া? কারণ প্লাস মাইনাসের কাছে যাবে, মাইনাস প্লাসের কাছে যাবে এবং সেটা কি তৈরি হবে? KCl, পানি। বাকিটা কি? বাকিটা হচ্ছে CH2, এটা হচ্ছে ইথিন। এবং তাদের মধ্যে এই হাতটা ফিল করানোর জন্য তাদের মধ্যে ডাবল বন্ড গঠন করবে, কেন? কার্বনের হাত হচ্ছে 4টা, এখানে সাপোজ ধরো H এবং Cl নাই, কার্বনের হাত এখানে কয়টা? 3টা। তাহলে আমি একটা ডাবল বন্ড, একটা বন্ড একটা এক্সট্রা করলে তাহলে আমার কার্বনের হাত ফিল হয়ে গেছে এবং জিনিসটা তৈরি হলো অ্যালকিন। বাট এখন পড়াবো সেটা মেকানিজম, এখন পড়াবো সেটা মেকানিজমটা। আচ্ছা মেকানিজমটা একটু দেখি তাহলে। দেখো শেষ, বুঝা হয়েছে? এইভাবে সবগুলো করবো, CH3 CH2 CH2 Cl। তবে একটু কথা আছে, এটা লেখা শেষ তো? আচ্ছা একটু কথা আছে, মেকানিজম পড়ার পরে সেটাই বলবো, ঠিক আছে? মেকানিজমটা একটু দেখি। দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা যে অ্যালকিন তৈরি করব সেটার মেকানিজম। আচ্ছা এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে, দুটোই কিন্তু ক্ষার, দুটোই কিন্তু তীব্র ক্ষার, যে কোনো একটা দেওয়া থাকতে পারে, সমস্যা নেই। মেকানিজমটা একটু দেখি, কার মেকানিজম দেখবো? অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকিন তৈরি করবো সেটার মেকানিজমটা, ঠিক আছে? আসো দেখো স্টেপ 1। আচ্ছা একটু কথা বলতে রাখি, এগুলো কিন্তু একটু ডিপলি আলোচনা, মানে ডিপ পড়াশোনা আছে একটু এখানে। তবে এটার মূল পড়া হচ্ছে E1 E2 মেকানিজমে, অর্থাৎ আজ থেকে আমি যদি বলে রাখি আজ থেকে 20-22 দিন পরের আলোচনা আবার আসবে এটা E1 E2 তে। E1 E2 মানে হচ্ছে তোমার অপসরণ বিক্রিয়া, অর্থাৎ আমরা রেজোনেন্সের পরে আমরা হচ্ছে অ্যালকোহল পড়ব, SN1 SN2, এরপরে E1 E2 আসবে, ওইখানে আরো বিস্তারিত আলোচনা আছে। তবে আজকে ডিটেইলস আলোচনা করব, কারণ আমি যে টপিকটা ধরি সেটা একদম ডেপথ পর্যন্ত যাইতে পছন্দ করি, ঠিক আছে? আমি জানি না স্টুডেন্টরা নিতে পছন্দ করে কিনা, তবে আমার স্যাটিসফ্যাকশনের জন্য আমি কি একদম পড়িয়ে দিয়ে চলে আসে। এখন তোমরা নিলে নিবা, নাহলে নিবা না, বাস শেষ। দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন, দেখো CH3। ফার্স্টে আমি একটা কাজ করি, পুরো বিক্রিয়াটা একবার লিখবো, পুরো বিক্রিয়াটা লিখে ফেলি আগে। CH3 পুরো বিক্রিয়াটা লেখার পরে আমি একটা কাজ করব, CH2Cl প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক সলিউশন। জিনিসটা কি তৈরি হচ্ছে বলো? ইথিন তৈরি হচ্ছে না? ইথিন প্লাস KCl প্লাস পানি, এটা হচ্ছে আমার পুরো বিক্রিয়াটা। এখন এটা মেকানিজম মানে হচ্ছে ক্রিয়া কৌশল, কিভাবে হচ্ছে সেটা দেখবো। ফার্স্টে দেখো স্টেপ 1। স্টেপ 1 এর ঘটনাটা কি? আসলে স্টেপ 1 লেখার দরকার নেই, কারণ এখানে শুধু একটাই স্টেপ, ঠিক আছে? স্টেপ লেখার দরকার নেই, কারণ একটাই স্টেপ হবে শুধু, এখানে স্টেপ 1 লিখবা না, শুধু একটাই স্টেপ। দেখো মেকানিজম, প্রথম ঘটনা কি? দেখো CH2 এইভাবে লিখবা, আমার মতো এইভাবে লিখো তো, তাহলে ভালোভাবে ফিল করবা। দেখো CH2Cl, সেম জিনিস না এটা? CH3 CH2Cl এইভাবে লিখলাম, লেখা যায় এইভাবে? আচ্ছা এখন পটাশিয়াম হাইড্রোক্সাইড আসবে, সেটা হচ্ছে কি K প্লাস OH মাইনাস, এভাবে ভাঙ্গা অবস্থায় লেখা যাবে, ভাঙ্গা অবস্থায় এভাবে লিখলাম। আচ্ছা তুমি একটা কাজ করতে পারো, প্লাসটা না দিয়ে তুমি এভাবে অ্যারো চিহ্ন দেখাতে পারো, সেম কথাই, K প্লাস এবং OH মাইনাস এইভাবে দিতে পারো, সমস্যা নাই। আচ্ছা দেওয়ার পরে এখানে ঘটনাটা কি ঘটতেছে একটু দেখো, এখানে ক্লোরিন আছে, একটা হাইড্রোজেন আছে, একটা ক্লোরিন আছে, একটা হাইড্রোজেন আছে। আর এই পটাশিয়াম হাইড্রোক্সাইডটা কি? একটা স্ট্রং বেস, স্ট্রং বেস মানে হচ্ছে তীব্র ক্ষার। পটাশিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার। তীব্র ক্ষারের কাজটা কি? ক্ষার কি করে? সবসময় প্রোটন খুঁজে, সবসময় প্রোটন সবসময় সে প্রোটন খুঁজে, সে যেখানে প্রোটন পাবে সেখানে সে চলে যাবে। এই ক্ষারের মধ্যে প্রোটন কে খুঁজবে? OH, এই OHটা হচ্ছে প্রোটন খুঁজবে। এখন এই জায়গায় প্রোটন কোথায় আছে সে খুঁজতে যাবে, কেন? কারণ সে ক্ষারের কাজটা কি? যেমন অম্ল কি করে? অম্ল যখন H+ ত্যাগ করে আর এই কি করে? প্রোটন গ্রহণ করে, মানে দুইটা বিপরীত না? তাহলে এটা যেহেতু ক্ষার, এই ক্ষারের OHটা প্রোটন গ্রহণ করার জন্য সে মিশনে যাবে। এখন যখন সে প্রোটন গ্রহণ করতে যাবে, প্রোটন মানে হচ্ছে H+, প্রোটন মানে কি? H+, সে H+ গ্রহণ করতে যাবে। এখন দেখা যাচ্ছে সে এদিক দিয়ে সামনের দিকে আসবে, ভালোভাবে দেখো, সে সামনের দিকে আসতেছে, কোন দিকে? সে এদিক দিয়ে আসা শুরু করলো। এদিক দিয়ে যখন আসা শুরু করলো তখন দেখা যাচ্ছে এখানে আছে ক্লোরিন,
মানে সে এই কার্বনের হাইড্রোজেনকে নেওয়ার জন্য সে জার্নিটা শুরু করলো। তার দেখা যাচ্ছে এখানে ক্লোরিন, বাট ক্লোরিন আমরা জানি সে নিজে তো একটা নিউক্লিওফাইল। ওয়েট করো, ইয়াটা পড়ে গেছে। দেখো আমরা জানি ক্লোরিন নিজেই তো নিউক্লিওফাইল, ক্লোরিন নিউক্লিওফাইল না, কারণ ক্লোরিনের লোন পেয়ার কয়টা, মানে ব্যালেন্স শেল ইলেকট্রন কয়টা, 1 2 3 4 5 6 এবং 7 8, 7 8 মানে হচ্ছে এটা এটা অক্টেট পূরণ হয়ে গেছে। তো ক্লোরিন নিজেও তো একটা নিউক্লিওফাইল, আবার OH ও নিউক্লিওফাইল। কেন? কারণ OH এর লোন পেয়ার। তাহলে নিউক্লিওফাইল যখন স্বাভাবিক, একটা জিনিস দেখো, সেম ধর্মের কোনো কিছু চার্জ যদি একসাথে মুখোমুখি আসে তাহলে কি হবে, পারস্পরিক বিকর্ষণ শুরু হবে, অর্থাৎ একে আসতে দিবে না। এবং আরেকটা রিজন হচ্ছে ক্লোরিন হচ্ছে বড় পরমাণু, ক্লোরিন হচ্ছে বড় পরমাণু, এই বড় পরমাণুটা OH কে এদিকে সে প্রবেশ করতে দিবে না, যার কারণে এখানে একটা স্টেরিক বাঁধা, কেমিস্ট্রির ভাষায় এটাকে বলা হয় যে OH এবং ক্লোরিন যেহেতু তারা সমধর্মী, দুইটা যেহেতু নিউক্লিওফাইল পারস্পরিক একটা বিকর্ষণ শুরু হয়। এই বিকর্ষণ যেটা হয় সেটাকে বলা হয়, যেটা তুমি বলতে পারো বাঁধা, বলতে পারো যে একটা বাঁধা হয়, এই বাঁধাটাকে বলা হচ্ছে কেমিস্ট্রির ভাষায় স্টেরিক বাঁধা। বিস্তারিত পড়া অনেক পড়া আছে, অনেক বিস্তারিত পড়া আছে এগুলো নিয়ে। এটা জাস্ট একটা ট্রায়াল দিলাম যে স্টেরিক বাঁধা। আচ্ছা যাই হোক, স্টেরিক বাঁধা তুমি জাস্ট মাথায় রাখো, স্টেরিক বাঁধা মানে হচ্ছে যে পারস্পরিক উভয় সমধর্মী চার্জ যখন পারস্পরিক বিকর্ষণ করে যে বাঁধা অনুভব করে, সেই বাঁধা অনুভবকে স্টেরিক বাঁধা বলে। বিস্তারিত পরে আলোচনা করব। দেখো এখন এই যে OH-টা যেহেতু এদিকে যেতে পারতেছে না, সে কি করবে, সে পেছন দিকে যাবে। কাকে নেওয়ার জন্য, H+ কে। সে পেছন দিকে পেছনের দরজা দিয়ে আসা শুরু করবে, মধ্যরাতে সে পেছনের দরজা দিয়ে আসা শুরু করবে। এই জায়গায় যেহেতু এই কার্বন থেকে সে নিতে পারতেছে না, সে ক্লোরিনের পেছন দিকে, অর্থাৎ ক্লোরিন যাতে না দেখে, সে পেছনের দরজা দিয়ে মধ্যরাতে সে হাইড্রোজেনকে নেওয়ার চেষ্টা করবে। বাট কথা আছে এখানে, একটা বড় কথা আছে। কথাটা হচ্ছে যে এই কার্বনের সাথে হাইড্রোজেন অলরেডি একটা রিলেশনে ছিল, এই কার্বনের সাথে হাইড্রোজেন অলরেডি একটা সমযোজী বন্ধনে আবদ্ধ, তো তার একটা রিলেশনে ছিল। OH যখন H কে নিজের দিকে নিয়ে আসতে চায়, অর্থাৎ যুক্ত করাতে চায়, তখন H বলে যে না, আমি কমিটেড, আমি রিলেশনশিপে কমিটেড, আমি তোমার সাথে আবার করতে পারবো না, অর্থাৎ তোমার সাথে আমি নতুনভাবে আবার রিলেশনে যেতে পারবো না। তখন OH একটা সলিউশন দিল। সলিউশনটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি যেহেতু তোমার ওর লাভারকে তুমি ফেলে চলে আসতে পারতেছো না, তাহলে তুমি একটা কাজ করো, তুমি ওর সাথে আস্তে আস্তে বন্ডটা ভাঙার চেষ্টা করো, আস্তে আস্তে ওর সাথে বন্ধনটা ভাঙার চেষ্টা করো, যাতে ও বুঝতে না পারে তুমি ওর সাথে ডাবল গেমিং করতেছো। তাহলে এই H-টা যেহেতু আস্তে আস্তে CH2 এর সাথে বন্ধনটা ভাঙা শুরু করতেছে, তখন এই সেম পরিমাণে, অর্থাৎ সেম টাইমে এই H-টা OH এর সাথে বন্ধন গঠন করা শুরু করলো। এই OH-টা H এর সাথে সেম ভাবে বন্ধন গঠন করা শুরু করলো। এখানে তুমি চাইলে এইভাবে দিতে পারো, অর্থাৎ তুমি পুরোটা এখানে শো করতে পারো, সমস্যা নাই। এখানে কার সাথে সে বন্ধন গঠন শুরু করলো, OH এর সাথে। কেন? কারণ H এর সাথে বন্ধনটা দুর্বল হচ্ছে, কার? কার্বনের। H এর সাথে OH এর বন্ধনটা নতুন ভাবে যুক্ত হচ্ছে, অর্থাৎ দুইটা কিন্তু কি সেম ভাবে হচ্ছে, যেটা কিন্তু আমরা আজকাল ছেলে মেয়েরা আমরা ভালোভাবে জানি। তাহলে H এটাকে বলা হয় ডাবল গেমিং। এরপরে CH2 এবং Cl। এখন এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে যে এই কার্বন এবং কার্বন হচ্ছে ভাই ভাই, এই কার্বন এবং এই কার্বন ভাই ভাই। যখন দেখা যাচ্ছে যে এই কার্বন থেকে এই কার্বনকে বলতেছে যে আমার লাভার হচ্ছে আমার সাথে ডাবল গেমিং করতেছে, তার মানে আমি এখন স্টেবল না, এখন কি করবি কর। তখন এ বলবে যে আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি ক্লোরিনের সাথে আমি বন্ধনটা আমিও আস্তে আস্তে দুর্বল করে ফেলি। কেন হচ্ছে? সাপোজ ধরো কার্বন ভাই ভাই, সাপোজ ধরো তোমরা ভাই ভাই একটা দোলনাতে আসো, সাপোজ ধরো একটা ভাই ভাই তোমরা দোলনাতে আসো, কোনো কারণে তোমার এখানে একটা ফ্রেন্ড যুক্ত হয়েছে, তাহলে দোলনাটা এইভাবে হয়ে যাবে না? তখন তুমি কি করবা, যেহেতু তোমরা ভাই ভাই, তুমি বলবা যে এই তুই সরে যা, আমি আবার ব্যালেন্স হয়ে যাব, আবার ব্যালেন্স, বাস শেষ। এটাকে বলা হয়। এখন দেখা যাচ্ছে যে এখানে যখন CH2Cl যখন হচ্ছে, অর্থাৎ ভালোভাবে বোঝার চেষ্টা করো, একটা ভালো একটা বেসিক আছে। বেসিকটা কি? প্রথম কথা হচ্ছে যখন হাইড্রোজেন যখন চলে যাচ্ছে তখন এখানে মাইনাস, অর্থাৎ এখানে আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়। কেন ভাইয়া? একটু আগে বললাম না যে ইলেকট্রন যদি দিয়ে চলে আসে, হাইড্রোজেন যখন যাচ্ছে, হাইড্রোজেন বারবার বললাম যে যেমন ধরো রিলেশনে যখন ব্রেকআপ হয় তখন কি হয়, যে আমাদের নিজের জিনিসপত্র আবার ফেরত দিয়ে চলে আসে, এই ধর তোর জিনিস যা দিছস আমাকে সবগুলো আবার নিয়ে যা। এই কাহিনীটা আমরা করি, অত পরস্পরের জিনিসটা আমরা যেগুলো গিফট দিতাম সেগুলো আমরা আবার ফেরত দিয়ে দিতাম। সেম ঘটনা এটা, হাইড্রোজেন যখন রিলেশন ব্রেকআপ করতেছে তখন সে আবার কি করলো, যে আমার ইলেকট্রন যেটা আমরা শেয়ার করলাম সেগুলো তুমি নিয়ে ফেলো, যার কারণে এটা মাইনাস। অর্থাৎ তোমাকে আমি বললাম যখন মাইনাস কখন আসে, মানে পার্শিয়াল, এটা হচ্ছে আংশিক ঋণাত্মক, কখন আসে? যখন ইলেকট্রন দিয়ে দেয়। হাইড্রোজেন ইলেকট্রন দিয়ে দিছে, মাইনাস। বাট এই কার্বনের সাথে ক্লোরিন হচ্ছে
তড়িৎ মূলক সবসময় মাইনাস কি করে, সে সবসময় ইলেকট্রন টেনে নিয়ে আসে, টেনে নিয়ে আসার কারণে এটা হবে পার্শিয়াল প্লাস, অর্থাৎ আংশিক ধনাত্মক, এটা হচ্ছে আংশিক ঋণাত্মক। এখন তুমি বলতে পারো যে এই কার্বন এই ক্লোরিনের সাথে কেন করতেছে, কারণটা হচ্ছে এই কার্বন এবং এই কার্বন হচ্ছে ভাই ভাই, যখন দেখতেছে এই কার্বনের সাথে ডাবল গেমিং করতেছে হাইড্রোজেন, তখন বলবে যে না, আমাদের স্টেবিলিটি রক্ষা করার জন্য, মানে আসলে প্রত্যেকটা যৌগ নিজের স্থিতিশীলতা ধরে রাখতে চায়, স্থিতিশীলতা ধরে রাখার জন্য এই কার্বন এই ক্লোরিনের সাথে বন্ধনটা কি করে দিবে, আস্তে আস্তে উইক করে দিবে, অর্থাৎ বন্ধনটা সে দুর্বল করে দিবে। অথবা তুমি এটা চিন্তা করতে পারো যে কার্বন এবং ক্লোরিনের মধ্যে তড়িৎত্বকতা কার বেশি, ক্লোরিন, তাহলে ক্লোরিন যখন নিজের দিকে ইলেকট্রনগুলো টেনে নিয়ে আসে তখন বন্ধনটা দুর্বল হয়ে যায়, এটা চিন্তা করতে পারো। এই অবস্থাকে বলা হচ্ছে এটা কমপ্লিকেটেড স্টেট না, কমপ্লিকেটেড স্টেট, এটাকে বলা হচ্ছে ট্রানজিশন স্টেট, এটাকে বলা হচ্ছে ট্রানজিশন স্টেট। এই ট্রানজিশন স্টেটের এই যৌগটাকে বলা হচ্ছে বেবি অ্যালকিন। ট্রানজিশন স্টেটের এই যৌগটাকে বলা হচ্ছে কি, বেবি অ্যালকিন, অর্থাৎ এখানে একটা ছোট্ট একটা বাচ্চা, একটা অ্যালকিনের একটা বাচ্চা তৈরি হচ্ছে, যেটাকে বলবো বেবি অ্যালকিন। কি বলবো, বেবি অ্যালকিন, অর্থাৎ এখানে বেবি অ্যালকিন তৈরি হচ্ছে। সবাই কি জীবিত আছো, একটু দেখি তো। আচ্ছা দেখো, হ্যাঁ দেখো, এটা হচ্ছে বেবি অ্যালকিন, তাহলে ট্রানজিশন স্টেট না, ট্রানজিশন স্টেটের বেবি অ্যালকিন, অর্থাৎ এখানে একটা দেখা যাচ্ছে যে অ্যালকিন জন্ম নিচ্ছে। এখানে যেহেতু একটা অ্যালকিন জন্ম নিচ্ছে, অর্থাৎ অ্যালকিনের ভ্রূণ বলতে পারো, যেটা বায়োলজি ভাষায় বলে অ্যালকিনের ভ্রূণ, তাহলে এখানে অ্যালকিনের ভ্রূণ তৈরি হচ্ছে। এরপরে কি হয়, এইচ কার্বন যখন দেখতেছে আমার সাথে ডাবল গেমিং করতেছে এইচ, তাহলে বলছে ঠিক আছে তুই চলে যাগা। এইচ কি বলে যে না, আমি আমার নিউ লাভারকে পাইয়েছি, তাহলে আমি সুন্দর করে পানি গঠন করবো এইচ এর সাথে। এখন কি করলো, CH2, বাট একটা কথা আছে, এইচ তার ইলেকট্রনগুলোকে সে এখানে শিফট করে দিয়ে চলে যায়। কেন, কারণ এইচ দানশীল ব্যক্তি, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের সাথে যে দুইটা ইলেকট্রন তারা শেয়ার করতো, এই দুইটা ইলেকট্রন শেয়ারকৃত দুইটা ইলেকট্রন সে আবার এই বন্ডে দিয়ে চলে যায়, ডাবল বন্ড। কেন হয়েছে ভাইয়া, এটা কেন হয়েছে, কারণটা হচ্ছে দেখো, ফার্স্টে সিঙ্গেল বন্ড ছিল, এইচ এর যে দুইটা ইলেকট্রন ছিল, মানে এইচ এবং কার্বনের দুইটা ইলেকট্রন না। আমাকে একটা কথা বলো, কার্বন এইচ এর সাথে কিভাবে বন্ধন গঠন করে, কিভাবে, এই কার্বনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তারা কি করে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। তো দুইটা ইলেকট্রন কার কাছে, কার্বনের কাছে, হাইড্রোজেন তো নিয়ে যায় না, কারণ হাইড্রোজেনের দেওয়ার জন্য ওয়েচ আছে। কারণ স্বাভাবিক, নিউ লাভার যখন আসছে তো তখন সে কি বলবে, আমার কাছে অনেক কিছু আছে, তুমি ওর থেকে যা যা নিছো সব আবার দিয়ে চলে যাও, বা শেষ। এরপরে তো নিউ জার্নি স্টার্ট হবে এইচ এর সাথে ওএইচ। তাহলে এই CH2টা এবং এই CH2 যে ইলেকট্রন যেটা ছিল কার্বন এবং হাইড্রোজেনের, এই ইলেকট্রন দুইটা এখানে শিফট করে এই তৈরি হলো এটা, যেটাকে বলা হয় পাই বন্ড। এবং এই CH2 এখন এখানে আর আংশিক ঋণাত্মক থাকবে না। কেন থাকবে না, কারণ এখানে ইলেকট্রন চলে আসছে, আংশিক ঋণাত্মক আর থাকবে না। এরপরে এখানে কি CH2, এখন এখানে কিন্তু পজিটিভ থাকবে না, আংশিক পজিটিভ থাকবে না। কেন ভাইয়া, কারণ তারা দুজনই হচ্ছে তাদের হাতগুলো ফিল হয়েছে, যেহেতু তাদের হাতগুলো ফিল হয়েছে তাহলে তাদের মধ্যে আর কোনো ধরনের কি নাই, ঝামেলা নাই। এবং যা যা হয়েছিল, যা যা ব্রেকআপ হয়েছিল, কেসিএল না, ফার্স্টে পানি হয়েছিল না, পানি, এরপরে দিয়ে হচ্ছে কেসিএল কেন আসলে ভাইয়া, এই ক্লোরিন যখন বেরিয়ে যাচ্ছে তখন এই ক্লোরিনকে কে আশ্রয় দিবে, অবশ্যই পটাশিয়াম বলবে তুমি আমার কাছে আসো, কেউ সিঙ্গেল থাকতে পারবে না, ঠিক আছে। কেসিএল বা CH2 পানি এবং কেসিএল, এটাই হচ্ছে আমাদের কি। এখন একটা জিনিস মাথায় রাখবা যে পুরো জিনিসটা কিন্তু একটা স্টেপে হচ্ছে। তুমি হয়তো বলতে পারো যে না ভাই এখানে অনেকগুলো স্টেপ, না ভাইয়া, পুরো জিনিসটা হচ্ছে একটা স্টেপ, পুরো জিনিসটা একটা স্টেপ। আচ্ছা এখন আসি ইম্পর্টেন্ট কথায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে এখানে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে যে তুমি 3টা পয়েন্ট লিখবো এখন। এই যে তোমার যে ডিহাইড্রেশন যেটা ছিল ভাইয়া, দুইটা কিন্তু এখন একটু পরে তোমাদের হয়তো একটু মাথা কনফিউশন লাগবে যে ভাইয়া একটা পড়াইছেন ডিহাইড্রেশন কোনটা ছিল, যেটা অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি হতো সেটা ডিহাইড্রেশন, আর এটা কোনটা, ডিহাইড্রোহ্যালোজেনেশন। এই দুইটা জিনিসের মধ্যে ভাইয়া একটা ডিফারেন্স আছে, অনেক বড় একটা ডিফারেন্সটা হচ্ছে, আমি তোমাকে একটু জানিয়ে রাখি ডিফারেন্সটা কি। এই যে ডিহাইড্রোহ্যালোজেনেশনের 3টা পয়েন্ট একটু লিখে রাখবা, ঠিক আছে, যেগুলো হয়তো মানে কি খুঁজতে মাথার চুল ছিঁড়ে যাবে তবুও বুঝবা না, মানে এই ধরনের তথ্যগুলো যেগুলো আমি তোমাদেরকে দিচ্ছি এগুলো একটু লিখে রাখবা। 1 নাম্বার পয়েন্টটা হচ্ছে নো রিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ আমরা যে ডিহাইড্রেশনের সময় যে রিঅ্যারেঞ্জমেন্টটা করতাম,
ডিহাইড্রোহ্যালোজেনেশন রিঅ্যারেঞ্জমেন্ট করার দরকার নেই, একদম সহজ কথা, নো রিঅ্যারেঞ্জমেন্ট। 2 নাম্বার, যেহেতু রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে না, নো ফরমেশন অফ কার্বোক্যাটায়ন। এটা কার ক্ষেত্রে ভাইয়া? ডিহাইড্রোহ্যালোজেনেশনের ক্ষেত্রে। ডিহাইড্রোহ্যালোজেনেশনের ক্ষেত্রে 3টা পয়েন্ট, নো রিঅ্যারেঞ্জমেন্ট, নো ফরমেশন অফ কার্বোক্যাটায়ন, নো কি নো ফরমেশন, ফরমেশন মানে বুঝতেছো, অর্থাৎ কার্বোক্যাটায়নের ডান্স হবে না। তুমি লিখতে পারো নো ডান্সিং অফ কার্বোক্যাটায়ন, অর্থাৎ কার্বোক্যাটায়ন যে ডান্স করতো, মানে সে হচ্ছে কি তিরিং বিরিং করতো না, কতক্ষণ এখানে কতক্ষণ এখানে, এটা এই খেলাটা এখানে চলবে না। 3 নাম্বার হচ্ছে এখানে ইন্টারমিডিয়েট কে, ইন্টারমিডিয়েট মানে মধ্যবর্তী অবস্থা কে, এটা এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে ইন্টারমিডিয়েট হচ্ছে বেবি অ্যালকিন, ইন্টারমিডিয়েট কে বেবি অ্যালকিন। এখন তোমাদের কোটি টাকার প্রশ্ন যে ভাইয়া রিঅ্যারেঞ্জমেন্ট করবো না কেন? ঠিক আছে, আচ্ছা এই 3টা লিখছো না, এখন দেখি নো রিঅ্যারেঞ্জমেন্ট লেখা হয়েছে। আচ্ছা এরপরে, আচ্ছা এখন এই 3টার সত্যতা দিব, এখন সত্যতা একটু দেখবা। দেখো প্রথম কথা হচ্ছে কি, দেখো প্রথম কথা হচ্ছে কি, যেমন ধরো আমি তোমাকে একদম এক্সাম্পল শুরু করতেছি। দেখো এক্সাম্পল দিলাম, দেখো এখানে কিন্তু অনেকগুলো টপিক আসবে, অনেকগুলো টপিক আসবে। দেখো এক্সাম্পল, 1 নাম্বার পয়েন্ট দেখো CH3CH2Cl, এটার সাথে কার বিক্রিয়া? পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলিক সলিউশন। আচ্ছা অ্যালকোহলিক এবং অ্যাকোয়াস, ভাইয়া একটা কথা বলে রাখি, এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা আছে। তুমি যদি অ্যাকোয়াস দাও সেটা তৈরি হবে অ্যালকোহল, তুমি যদি অ্যালকোহলিক দাও সেটা তৈরি হবে অ্যালকিন। স্যার বুঝি নাই, আচ্ছা বোঝার দরকার নাই, না বুঝলে কিছু করার নাই, কারণ পরবর্তীতে এগুলো নিয়ে আবার আলোচনা হবে। ঠিক আছে, আপাতত এটা মাথায় রাখো। এখানে যদি আমি অ্যাকোয়াস দিই, অ্যাকোয়াস মানে বুঝতেছো জলীয়, অ্যাকোয়াস বুঝো, অ্যাকোয়াস দিলে এখানে অ্যালকোহল তৈরি হবে, মানে প্রতিস্থাপন হবে। আর যদি অ্যালকোহলিক দিই তাহলে সেটা অপসারণ বিক্রিয়া হবে। এতটুকু মাথায় রাখো, ডিটেলস এখন বলবো না, কারণ এখানে যদি চলে যাই, কারণ আমার সমস্যা আছে, আমি একটা টপিক ধরলে আবার সেজন্য আমি এখান থেকে ছুটে আসতে চাই, কারণ জিনিসটা আমাকে সিকোয়েন্স ব্রেক করা যাবে না ভাইয়া, সিকোয়েন্সটা আগে ফলো করি। এরপরে 1 নাম্বার এখানে গেল না, 2 নাম্বারে আসতেছি কি, 2 নাম্বারে আরো কিছু বড় যোগ নিতে ভাইয়া, 2 নাম্বারে আরো বড় যোগ নিচ্ছি। দেখো এটা ওই যেভাবে আমরা ডিহাইড্রেশন করতাম না, ডিহাইড্রেশন হতো অ্যালকোহল থেকে অ্যালকিন যেভাবে তৈরি করতাম, এক্সাম্পল দেখাচ্ছি না, ঠিক আছে কিভাবে ডিহাইড্রোহ্যালোজেনেশনের এক্সাম্পল দেখাবো। 3 নাম্বার পয়েন্টে দেখি, ডিহাইড্রোহ্যালোজেনেশন কাদের ক্ষেত্রে? অ্যালকালহাইডের ক্ষেত্রে। আর ডিহাইড্রেশন কার ক্ষেত্রে? অ্যালকোহলের ক্ষেত্রে। ভাইয়া প্লিজ গোলাবা না, এটা গোলা ফেলবা না। দেখো এরপরে CH3CH2Cl প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলিক সলিউশন। এরপরে আরেকটা দিচ্ছি, দেখো 4 নাম্বার, CH3CH2CH3 পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলিক সলিউশন। ঠিক আছে, আচ্ছা আরো দিব এক্সাম্পল, যদি আরো চাও আরো 2টা দিতে হবে, কারণ তোমরা বুঝবা না। প্রথম কথা হচ্ছে এটার ক্ষেত্রে আমরা জানি, আমিও জানি, তুমিও জানো, সবাই জানে, এটা কি তৈরি হবে? অ্যালকিন। অ্যালকিন মানে হচ্ছে ইথিন, সবসময় কি তৈরি হবে? ইথিন। একটু আগে করছিলাম না, এটা ইথিন তৈরি হবে, ইথিন প্লাস KCl প্লাস পানি, এতটুকু। এই জায়গায় কি তৈরি হচ্ছে দেখো, এই জায়গায় তুমি এখন অনেক কাহিনী নিয়ে আসবা যে ভাইয়া এখানে রিঅ্যারেঞ্জমেন্ট করবো কিনা, এ করবো কিনা, সে করবো কিনা। এখানে তো রিঅ্যারেঞ্জমেন্ট, আমি তোমাকে কি বিউটানল, আমি তোমাকে হাইড্রেশনের ক্ষেত্রে কি বলছিলাম মনে আছে, যে হাইড্রেশনে তুমি বিউটানল 1 থেকে তুমি রিঅ্যারেঞ্জমেন্ট করবা, বিউটানল 2 কে রিঅ্যারেঞ্জমেন্ট করার দরকার নাই। কেন ভাইয়া? কারণ বিউটানল 2 তে অলরেডি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ছিল। আমরা রিঅ্যারেঞ্জমেন্ট কেন করি ভাইয়া? রিঅ্যারেঞ্জমেন্ট করার কারণটা হচ্ছে যে অধিক উচ্চতর কার্বোক্যাটায়ন পাওয়া যাচ্ছে কিনা, অর্থাৎ 1 ডিগ্রি ছিল সেটাকে 2 ডিগ্রি করা যাচ্ছে কিনা। সাপোজ ধরো অলরেডি আগে থেকে 2 ডিগ্রি আছে, রিঅ্যারেঞ্জমেন্ট করার দরকার আছে। এখন তুমি বলবে ভাই 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি করা গেলে তখন করবা, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি করা গেলে তখন করবা। বাট দেখা যাচ্ছে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি আনা যাচ্ছে না, তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট করবে কেন? যেমন বিউটানল 2 থেকে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি আনা যাচ্ছে না, তাহলে ওটাকে রেখে দিছি, একটু আগে করলাম না, রেখে দিছি, করা যাবে না, কিছু করার নাই। বাট বিউটানল 1 এ দেখা যাচ্ছিল যে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি আনা যাচ্ছে, তখনই রিঅ্যারেঞ্জমেন্ট করলাম, তখনই আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করলাম। এখন দেখো এই ক্ষেত্রে, এই অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করব না, আমরা কি করব না? রিঅ্যারেঞ্জমেন্ট এখানে করব না। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে কি তৈরি হচ্ছে? এখানে অবশ্যই প্রোপিন তৈরি হবে, আমিও জানি, তুমিও জানো, প্রোপিন তৈরি হবে, প্রোপিন প্লাস KCl প্লাস পানি, আবার আগের মতো বেবি অ্যালকিন তৈরি হবে। এরপর কাহিনী এগুলো আর কি, সেম কাহিনী আবার এটার ক্ষেত্রে নাকি করে দিতে হবে, করে দেওয়ার দরকার নেই, বাসায় পারবা। এই তুমি এভাবে করবা,
বাসে করিও তো দেখি নিজে থেকে, এখানে হাইড্রোজেন এখানে ক্লোরিন, তাহলে সেম ঘটনা, OH আসবে, OH এদিকে আসতে পারবে না কারণ ক্লোরিন এখানে দাঁড়ায় আছে দাঁড়ানোর মতো, তাহলে সে কি করবে এদিক দিয়ে আসা শুরু করবে, কাহিনী এগুলো লিখে দিবা, ঠিক আছে। এরপরে দেখো 3 নাম্বার স্টেপে আসি, 3 নাম্বার ঘটনা আসি। 3 নাম্বার ঘটনাতে এখন তুমি বলবো যে ভাই এখন তো পাইছি, এখন তো রিঅ্যারেঞ্জমেন্ট করে ছাড়বো, এখন ইয়েস এখন তো রিঅ্যারেঞ্জমেন্ট ইজিলি হবে। কেন ভাইয়া? কারণ ক্লোরিন এই CH2 মধ্যে ক্লোরিন যুক্ত আছে না, তাহলে ভাইয়া এখানের মধ্যে যে ইলেকট্রন দুইটা ছিল এই দুইটা ইলেকট্রন ক্লোরিন নিয়ে বেরিয়ে গেছে, এবং ক্লোরিন নিয়ে বেরিয়ে গিয়ে ক্লোরিন মাইনাস হিসেবে বেরিয়ে গেল, এবং এটা হয়ে গেল পজিটিভ চার্জ। যেহেতু এটা পজিটিভ তাহলে একটা হাইড্রোজেন এখানে এসে পজিটিভিটি এখানে গেল, ভাইয়া হয়ে গেল 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। না ভাইয়া, এখানে নো রিঅ্যারেঞ্জমেন্ট, এই জায়গায় নো রিঅ্যারেঞ্জমেন্ট। আনসার হচ্ছে কেন? আনসার হচ্ছে কেন নো রিঅ্যারেঞ্জমেন্ট, এখানে রিঅ্যারেঞ্জমেন্ট করা যাবে না। এই ভুলটা অনেক কেউ করে আসে, আমি শিওর অনেক স্টুডেন্টকে দেখছি যারা HSC পরীক্ষা দিছে প্রশ্নটা এটা আসছিল ডাইরেক্ট। দেখ আমি তোমাকে বলি, এগুলো আসলে আমি তোমাকে বারবার বলতেছি, অনেক ডিটেলস এবং অনেক ডেপথের বেসিক, মানে এগুলো তুমি বইয়ে পাবা না। বারবার একই কথা বলতেছি, কেন বলতেছি? তোমাকে আমি এটা বুঝাতে চাচ্ছি না যে আমি সেরা পড়াচ্ছি, আমি তোমাকে সেটা রিয়েলাইজ করা, আমি তোমাকে এটা রিয়েলাইজ করাতে চাচ্ছি যে ক্লাসগুলো একটু ভালোভাবে দেখো, ভালোভাবে করে দেখো। আমি পড়াচ্ছি কিরকম সেটা তোমাকে দেখতে হবে না, তুমি বুঝতেছো কিনা সেটা দেখো। তোমার কাজ হচ্ছে আমাকে জাজ করতে হবে না, তুমি ক্লাসটাকে জাজ করো। আমি কিরকম পড়াচ্ছি, আমি কেমন পড়াই, আমি কিরকম পড়াই, আমি কদ্দূর ফাঁকাফাঁকি করি, এগুলো তোমাকে দেখার বিষয় না। তুমি ক্লাসগুলো করতেছো, খুব ভালোভাবে ক্লাসগুলো করো এবং মেক দ্য বেস্ট ইউজ অফ কোয়ারেন্টাইন, এটা মাথায় রাখো। এই জায়গায় তুমি রিঅ্যারেঞ্জমেন্ট করবা না। কেন করবা না? মেন কারণ, কেউ যদি আস্ক করে কেন করবো না, টিচার কিছু বলে নাই, টিচার বলছে, তুমি বলবে হ্যাঁ টিচার বলছে। টিচার বলছে যে এই পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা স্ট্রং বেস, এটা কি একটা স্ট্রং বেস। স্ট্রং বেস কখনো অপেক্ষা করবে না তুমি কখন রিঅ্যারেঞ্জমেন্ট করবা, তুমি কখন হাইড্রোজেনকে আলাদা করবা। স্ট্রং বেস অপেক্ষা করবে না, সে ইমিডিয়েটলি সে বন্ধন গঠন করা শুরু করবে। আমার কথা বোঝা নাই মনে হয়। যেমন ধরো একটু আগে কি ছিল, এখানে একজন বলছে এক্সামে কি লাভ স্টোরি এগুলো লিখতাম, এগুলো ভাইয়া এই ধরনের কমেন্ট আমি একদম পছন্দ করি না, ঠিক আছে? এগুলো বলবা না, হ্যাঁ ঠিক আছে, এগুলো বলবা না। আমি তোমাদেরকে এভাবে বুঝাইছি কেন, কারণ যাতে তোমরা একটু ফিল করো, ঠিক আছে? কারণ আমি এভাবে বোঝাতে আমি নর্মালি পছন্দ করি না, বাট আমি চিন্তা করলাম না তোমরা একটু, কারণ এটা এভাবে না বুঝলে তোমরা ফিলটা পাইতা না। আশা করি ফিল পাইছো কিনা জানি না, তবে এই ধরনের কথা বলবো না যে লাভ স্টোরি এভাবে লিখবো কিনা, এটা যা বুঝেছি ওখানে শেষ। এরপর এটা নিয়ে ফান করার দরকার নাই, ফান যা করছি হয়ে গেছে, ঠিক আছে? এখন স্ট্রিক্ট, ওকে? আচ্ছা দেখো, যে কারণটা বলতে চাচ্ছিলাম যে তুমি বললে যে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে স্ট্রং বেস, এই স্ট্রং বেসটা সে অপেক্ষা করবে না কখন এখানে হাইড্রোজেনটা শিফট হবে, সে সাথে সাথে এই হাইড্রোজেনের সাথে বন্ড গঠন করা শুরু করে দিবে। স্যার বুঝছি নাই, স্যার কিচ্ছু বুঝি নাই, স্যার কি বলছেন বুঝি নাই। আচ্ছা দেখো একটু ভালোভাবে দেখো, দেখো এই জায়গায় CH3 আছে না, CH2 এই জায়গায়, তাহলে এখান থেকে এই দেখো CH, এটা হাইড্রোজেন না, এটা আমি এভাবে লিখলাম। দেখো ভালোভাবে দেখো, রিজনটা দেখো কেন রিঅ্যারেঞ্জমেন্ট এখানে পসিবল না, কেন রিঅ্যারেঞ্জমেন্ট এখানে পসিবল না। দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে K+ না, আর OH মাইনাস, এটাই তো আমরা জানি, ওকে? আচ্ছা দেখো এখন এই OH-টা সে সবসময় কি প্রোটনকে খুঁজে। এখন তুমি যদি বলো ভাইয়া এই ক্লোরিন আলাদাভাবে বেরিয়ে গেলো দুইটা ইলেকট্রন নিয়ে, ক্লোরিন মাইনাস, এবং এখানে পজিটিভ হলো, এবং এই পজিটিভটা এখানে শিফট হলো, এবং এটা হয়ে গেল CH3, অর্থাৎ এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। না ভাইয়া, নো পসিবল। কেন? কারণ তুমি এটা করার আগে এই OH কি করবে, সে এই হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে বলতে সাথে সাথে সে বন্ড গঠন করে ফেলবে সাথে সাথে, কারণ তার অপেক্ষা লাইন, সে এতটাই অস্থির রিলেশন করার জন্য, তার আর তর সইতেছে না, সে বলতেছে না আমি আর পারবো না, আমাকে এখন লাগবে, হাইড্রোজেনকে আমার লাগবে, সে সাথে সাথে বন্ড গঠন করা স্টার্ট। তার মানে তুমি কি এখানে টাইম পাইছো রিঅ্যারেঞ্জমেন্ট করার, এটাই মেইন রিজন। এখানে রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল না, অর্থাৎ ডিহাইড্রেশনে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারতাম। কেন? কারণ ওইখানের মধ্যে H+ এবং HSO4 মাইনাসটা, অর্থাৎ H+টা অপেক্ষা করতো, H+টা অপেক্ষা করতো কখন ওই অ্যালকোহলটা প্রোটন গ্রহণ করবে, তারপর HSO4 দিয়ে জয়েন করতে পারতো। বাট এখানে অপেক্ষাটা নাই, এখানে একসাথে সবকিছু, OH একসাথে বন্ড গঠন করতেছে, কার্বনের সাথে ক্লোরিন একসাথে কি হচ্ছে, বন্ডটা ভেঙে যাচ্ছে। এখানে একসাথে বন্ড গঠন হচ্ছে, এখানে একসাথে বন্ডটা ভেঙে যাচ্ছে। আমার কথা বুঝতেছো? একসাথে বন্ড গঠন হচ্ছে মানে H এর সাথে OH এর একসাথে বন্ড গঠন হচ্ছে, আবার এখানে একসাথে বন্ড ভেঙে যাচ্ছে মানে কার্বনের সাথে ক্লোরিন একসাথে বন্ড ভেঙে যাচ্ছে। এখানে জিনিসটা একসাথে হচ্ছে, বাট ওই জায়গায় HSO4 মানে H+টা যখন প্রোটন গ্রহণ করতো
তখন HSO4 অপেক্ষা করতো যে কখন ইতে প্রোটন গ্রহণ করবে, তারপর আমি গিয়ে অ্যাটাক করতে পারবো। আমার কথা বুঝছো? তেমন ওইখানে স্টেপ ছিল বেশি, আর এখানে হচ্ছে একটা স্টেপে হয়ে যেত। এটাই মেন রিজন। তার মানে এখানে রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল না। তুমি যদি পরীক্ষায় যদি এই জিনিসটা এভাবে দেওয়া থাকে, তুমি যদি বলো ভাইয়া আমি ক্লোরিনটাকে এই পাশে নিয়ে আসবো, না ভাই এখানে রিঅ্যারেঞ্জমেন্ট করবো না, যেভাবে আছে এভাবেই। তার মানে একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে কি তৈরি হবে বলো? কি তৈরি হবে? বিউটিন 1। তুমি যদি বলো ভাইয়া এখানে বিউটিন 2 তৈরি হচ্ছে না কেন, ভাইয়া বিউটিন তৈরি হবে না তো এখানে, কারণ এখানে রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল না ভাইয়া। এখানে বিউটিন 2 তৈরি হবে না। আমার কথা ভালোভাবে বোঝার চেষ্টা করো। এখানে বিউটিন 2 তৈরি হবে না কেন? কারণ এখানের মধ্যে কার্বোক্যাটায়ন কত ডিগ্রি? 1 ডিগ্রি। কারা কারা বুঝছি? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। দেখো আচ্ছা আচ্ছা, আরো বেসিক দেখো দেখো, এখানের মধ্যে এটা গেল 1 ডিগ্রি। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন কিভাবে তৈরি হয়েছে বুঝছি আমরা? কিভাবে তৈরি হয়েছে দেখো তো। এই জিনিসটা আমরা বুঝছি এখানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন কেমন তৈরি হলো দেখো তো। ফার্স্টে কি ছিল? CH3 CH2 CH2 CH। এই ক্লোরিন দুইটা ইলেকট্রন যখন নিয়ে চলে যায় তখন এখানে প্লাস চার্জ, এটাকে বলা হয় 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেউ যদি আস্ক করে ভাইয়া এখানে তো অনেকগুলো CH2 বাট 3 ডিগ্রি হচ্ছে না কেন, ভাইয়া CH2 এর সাথে শুধুমাত্র একটা CH3 কানেক্টেড, এটাকে বলা হয় 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কত ডিগ্রি? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এখানে যেহেতু তুমি কোনো ধরনের কি কার্বোক্যাটায়ন তুমি এখানে 2 ডিগ্রি 3 ডিগ্রি পাচ্ছ না, তার মানে এখানে শুধুমাত্র অ্যালকিন একটাই তৈরি হবে। আচ্ছা এখন একটু আসি আরো বিস্তারিত পড়ালেখায়। দেখো 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 এরপরে দেখো এখানে দেখো CH3। এখন তোমাকে আমি একটু মেইন পড়াতে ঢুকাচ্ছি, আস্তে আস্তে একটু মেইন পড়াতে ঢুকাচ্ছি। দেখো এখানে ক্লোরিন ছিল না এটা, তাহলে আমি এখানে আরেকটা এক্সাম্পল দিলাম। এটা কয় নাম্বার এক্সাম্পল? সাপোজ এটা 4 নাম্বার এক্সাম্পল। এটা কয় নাম্বার এক্সাম্পল? 4 নাম্বার এক্সাম্পল। এই জিনিসটা কার সাথে বিক্রিয়া করবে? পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক সলিউশন। অ্যালকোহলিক দিতে ভাইয়া বলবা না প্লিজ, অ্যালকোহলিক দিতে বলবা না, ওকে? আচ্ছা এখন তুমি এই জায়গায় যখন করতে যাবা, এখানের মধ্যে এটা হচ্ছে কি, এখানে একটা নতুন একটা নিয়ম আসবে। নিয়ম বলতে আগের নিয়মটাই, যেটা সাইজেফ নীতি। এখানে সাইজেফ নীতির মূল বেসিকটা কিন্তু এখান থেকে শুরু। সাইজেফ নীতির মূল বেসিকটা কিন্তু এখান থেকে শুরু। তবে তোমাকে একটা কথা বলে রাখি, এই জায়গায় তোমাকে রিঅ্যারেঞ্জমেন্ট তো করার দরকার নেই, কারণ অলরেডি রিঅ্যারেঞ্জমেন্ট করা আছে। অলরেডি এখানে 2 ডিগ্রি তৈরি হবে। কত ডিগ্রি তৈরি হবে? 2 ডিগ্রি। কেন ভাইয়া? ক্লোরিনকে যখন সরাই দিবা, ক্লোরিনকে কে নিয়ে যাবে বলো? কে নিয়ে যাবে ক্লোরিনকে? কে না? বুঝো নাই মনে হয়? এটা বুঝছো? অর্থাৎ আচ্ছা তোমরা আবার হারাই ফেলতেছো, আমি জানি আবার হারাই ফেলছো। আবার একটু মনে করে দিচ্ছি। একটু আগে যেটা পড়াইছিলাম না, দেখো CH3 CH2 Cl না, এটা না, এটা একটু মনে করার চেষ্টা করো। আমি জানি এটা সবাই বুঝছে ভালোভাবে। দেখো H, এই জিনিসটা একটু মনে করার চেষ্টা করো তো। যখন এখানে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতাম, কার্বোক্যাটায়ন কিভাবে তৈরি হতো এখানে? আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এখানে আমি কিন্তু কার্বোক্যাটায়ন তোমাকে ওভাবে করে দেখাই নাই, কারণ জিনিসটা কিন্তু একটা স্টেপে হয়ে গেছে। আমি তোমাকে যদি বলেছি না ভাইয়া কার্বোক্যাটায়ন আপনি তৈরি করে দেখান না কেন, কার্বোক্যাটায়ন আমি তৈরি করে দেখাতে পারতাম, এটা কার্বোক্যাটায়ন। বাট জিনিসটা কিন্তু একটা স্টেপে হয়ে যাওয়ার কারণে এটা আর কার্বোক্যাটায়ন তৈরি করার দরকার নেই, কারণ এখানে কিন্তু আংশিক মাইনাস চলে আসছিল। মনে আছে একটু আগে করছিলাম না, পার্শিয়াল মাইনাস পার্শিয়াল প্লাস, মনে আছে এটা? মানে হাইড্রোজেন যখন চলে যাচ্ছিল তখন ওইখানে কিন্তু আমি আলাদাভাবে তোমাকে কার্বোক্যাটায়নটা তৈরি করে দেখা নাই। কেন ভাইয়া? কারণ ওইখানে একসাথে তৈরি হচ্ছিল, অর্থাৎ হাইড্রোজেনের সাথে বন্ড ব্রেক হচ্ছে এবং সরি হাইড্রোজেনের সাথে বন্ড ওদিকে ব্রেক হচ্ছে, এদিকে কার্বনের সাথে ক্লোরিনের বন্ড ব্রেক হচ্ছে, সেজন্য আমরা ওইখানে একসাথে করে দিছিলাম। বাট এই জায়গায় তুমি যদি বলো যে ভাইয়া এখানে আপনি আমাকে দেখান, যে এখানে কার্বোক্যাটায়ন কত ডিগ্রি, তো তুমি কি বলবা? তুমি বলবা এই যে ক্লোরিন যখন চলে যায় তখন এখানে পজিটিভ চার্জ, সাপোজ ধরো ক্লোরিন এখানে চলে গেছে, তাহলে এটা পজিটিভ চার্জ হয়ে গেছে না? কত ডিগ্রি কার্বোক্যাটায়ন এটা? এই পজিটিভ কার্বনের সাথে কয়টা কার্বন, কয়টা CH3 যুক্ত? 2টা, তো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আজীবন তো এটাই পড়ে আসছি, তো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে রিয়েল ঝামেলা শুরু হয়। কেন ভাইয়া? কারণ এখানে অ্যালকিন 2টা তৈরি হতে পারে। এখান থেকে হাইড্রোজেন অপসারণ করলে তৈরি হবে বিউটিন 1, এখান থেকে হাইড্রোজেন অপসারণ করলে তৈরি হবে বিউটিন 2। তো কি করব আমরা? এটার জন্য আসছে এখন সাইজেফ নীতি। সাইজেফ নীতির একটু তাহলে আমি একটু বলে রাখি। আচ্ছা আজকে অনেকজনে ক্লাস করতে পারতেছে না, কমে যাচ্ছে স্যার, লেকচার নাম্বার 15 বোর্ডে লিখছেন 14। আচ্ছা বোর্ডে 14 লিখছি, আচ্ছা আচ্ছা সরি। হ্যাঁ থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। আচ্ছা দেখো হ্যালোজেনে অ্যালকেনের ওই যে সাইজেফ নীতিটা একটু সবাই লিখে রাখো, আমি তোমাদেরকে মুখে বলতেছি, সবাই একটু লিখে রাখবা। সেটা হচ্ছে ফার্স্টে আমি তোমাদেরকে একটা ভালো একটা এক্সাম্পল দেখাচ্ছি। সাপোজ ধরো তুমি এখানে ক্লোরিন না নিয়ে ব্রোমিন নাও, অথবা ইচ্ছা মতো তুমি নাও একটা,
সাইজেফ নীতির এক্সাম্পলটা দেখো, এখানে তুমি ব্রোমিন নিছো অথবা ক্লোরিন নিছো, সমস্যা নাই, দুইটাই হচ্ছে একটা হ্যালোজেন অ্যালকেন। আচ্ছা সাইজেফ নীতি কি দেখো, হ্যালোজেন অ্যালকেনের হ্যালোজেনযুক্ত কার্বন কি বললাম, সাইজেফ নীতিটা কি দেখো তো, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক সলিউশন। সবাই সাইজেফ নীতিটা লিখবা, এখানে সাইজেফ নীতিটা লিখবা, সাইজেফ স্পেলিংটা বলতেছি, সাইজেফ কি জন্য আসছে বলো, সাইজেফের কাজটা কি, সাইজেফ আসছে কনফিউশন দূর করার জন্য। সাইজেফের কাজ হচ্ছে কনফিউশন। সাইজেফকে কখন লাগবে, যখন এই ধরনের সিচুয়েশন দেখবা। তুমি যদি বলো ভাইয়া আমি যদি এইভাবে দেখতাম, তখন কি সাইজেফকে লাগতো? এইভাবে দেখলে অর্থাৎ 1 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এভাবে দেখলে সাইজেফকে লাগতো না, কারণ এখানে বিউটিন তৈরি হবে, অর্থাৎ একটা উৎপাদ তৈরি হচ্ছে। বাট এখন সাইজেফকে লাগবে। সাইজেফ আসছে তোমাদের কনফিউশনটাকে দূর করার জন্য। ফোরটিন আর 15 এক হবে না, 15 আলাদা আলাদা। আচ্ছা এগুলো চিন্তা করি না, ছোট ছোট বিষয় নিয়ে কেন চিন্তা করো তোমরা। দেখো সাইজেফ নীতিটা কি, হ্যালোজেন অ্যালকেনের হ্যালোজেনযুক্ত কার্বন কোনটা, আগে ফার্স্টে বোঝাচ্ছি। দেখো হ্যালোজেন অ্যালকেনের হ্যালোজেনযুক্ত কার্বন কোনটা, এটা না, এটাকে আলফা দাও। হ্যালোজেন অ্যালকেন, এটা একটা হ্যালোজেন অ্যালকেন না, হ্যালোজেন অ্যালকেন মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, দুইটা সেম কথা। একটা হ্যালোজেন অ্যালকেনের হ্যালোজেনযুক্ত কার্বন কোনটা, এটাকে আলফা দাও, এবং পাশেরটাকে বিটা বসাও, এবং এটাকে চাইলে গামা বসাতে পারো, তবে ডাজন্ট ম্যাটার, আমাদের কাজ হচ্ছে এটা নিয়ে। কি বললাম, যেটা হ্যালোজেন অ্যালকেন, হ্যালোজেন অ্যালকেনের হ্যালোজেনযুক্ত কার্বন, হ্যালোজেন অ্যালকেনের হ্যালোজেনযুক্ত কার্বনকে আলফা বসাও, হ্যালোজেনযুক্ত কার্বন না আলফা, পাশে দুইটাকে বিটা বসাই দাও। বসাইছো, এখন ওয়েট করো। হ্যালোজেন অ্যালকেন, এরপর নীতিটা লিখো, নীতিটা এভাবে লিখবা, হ্যালোজেন অ্যালকেনের হ্যালোজেনযুক্ত কার্বনের সন্নিহিত যে বিটা কার্বন পরমাণুতে, কি বললাম, সন্নিহিত যে বিটা কার্বন পরমাণুতে কম সংখ্যক হাইড্রোজেন থাকে, সেখান থেকে একটা হাইড্রোজেন পাশের কার্বনের হ্যালোজেন মিলে, সেখান থেকে একটা হাইড্রোজেন পাশের কার্বনের হ্যালোজেন মিলে এইচ মানে হচ্ছে হাইড্রোজেন এবং হ্যালোজেনের প্রতীকটা, HX রূপে অপসারিত হয়ে অ্যালকিন গঠন করে। এটা হচ্ছে সাইজেফ নীতি। খুবই সিম্পল ভাবে বুঝেছি, নিজের ভাষায় বুঝেছি। দেখো হ্যালোজেন অ্যালকেনের হ্যালোজেনযুক্ত কার্বনের, এটা হচ্ছে হ্যালোজেনযুক্ত কার্বনের সন্নিহিত মানে কাছাকাছি, সন্নিহিত মানে কাছাকাছি, হ্যালোজেন অ্যালকেনের হ্যালোজেনযুক্ত কার্বনের সন্নিহিত যে বিটা কার্বন পরমাণুতে কম সংখ্যক হাইড্রোজেন থাকে, এখানে কম এখানে বেশি, কম সংখ্যক হাইড্রোজেন থাকে, সেখান থেকে একটা হাইড্রোজেন পাশের কার্বনের হ্যালোজেন মিলে HX রূপে অপসারিত হয়ে অ্যালকিন গঠন করে। সাইজেফ নীতি কিছু ছিল, দেখো কি বললাম, যেটা বললাম সেটা এখন তোমাকে বোঝাচ্ছি। দেখো CH ডাবল বন্ড কেন হয়েছে আমাকে বলো, আবার মেকানিজম পড়াবো নাকি, ওই আগের মেকানিজমের পড়াটা সেম, H চলে গেছে, ব্রোমিন চলে গেছে, তার মানে এখানে ডাবল বন্ড হবে, তাহলে CH3 এটা গেল। বাট এটাতে গেলে একটা পসিবিলিটি, এটা সাইজেফ নীতি অনুসারে হয়েছে, এবং এটার পরিমাণ, এবং এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, প্রধান উৎপাদ। এটা প্রধান উৎপাদ কেন, আচ্ছা তোমাদের আরেকটা প্রশ্ন যে ভাইয়া প্রধান উৎপাদ কেন এটা, আচ্ছা এরপর আরেকটা হচ্ছে যেটা সাইজেফ নীতি অনুসরণ করে না, অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি সংখ্যক হাইড্রোজেন ছিল সেখান থেকে যদি আমি অপসারণ করি, তাহলে দেখা যাচ্ছে সেখানে তৈরি হচ্ছে বিউটিন 1 আর এটা বিউটিন 2, এবং এটা হচ্ছে মেজর, এটা নন মেজর, এটা প্রধান এটা অপ্রধান, এবং এটার পরিমাণ সবচেয়ে বেশি 80%, আর এটার পরিমাণ হচ্ছে 20%, এটার পরিমাণ হচ্ছে 80%, এটার পরিমাণ হচ্ছে 20%। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই ধরনের ডিফারেন্স কেন তৈরি হলো, মেইন কারণটা হচ্ছে যে এটা আসছে 2 ডিগ্রি কার্বোকাটায়ন থেকে, এটা আসছে 1 ডিগ্রি। আচ্ছা তোমরা এই গত ক্লাসের নোটে এটার পাশে লিখে দিছো, কেন্দ্র লিখে দিছো 2 ডিগ্রি 1 ডিগ্রি লিখে দিছো, ভাইয়া এখানে 2 ডিগ্রি 1 ডিগ্রি লিখে দিবা না, স্যার কেটে দিবে, কিন্তু এটা তো 2 ডিগ্রি না। তুমি যদি বলো ভাই এটা 2 ডিগ্রি অ্যালকিন, না ভাইয়া 2 ডিগ্রিটা আমরা প্রকাশ করি কার্বোকাটায়নের ক্ষেত্রে, এখানে তুমি জাস্ট অ্যালকিন লিখবা যে বিউটিন 2 বিউটিন 1। তুমি যদি বলো যে ভাই 2 ডিগ্রি কবে লিখবো, এটা কার্বোকাটায়নের ক্ষেত্রে। একটা কথা মাথায় রাখো যে এই যে বিউটিন 2 যেটা তৈরি হচ্ছে সেটা আসছে কোত্থেকে, সেটা আসছে 2 ডিগ্রি কার্বোকাটায়ন থেকে। এটা কোত্থেকে আসছে, বিউটিন 1টা 1 ডিগ্রি কার্বোকাটায়ন থেকে। স্যার বুঝি নেই, দেখো আমাকে একটা কথা বলো যে আগে এটা কি ছিল, CH3 CH2, যখন ব্রোমিন চলে গেছে তখন এটা পজিটিভ চার্জ না, পজিটিভ চার্জ। এটা একটু ভালোভাবে দেখো, আমি জানি এটা যদি তোমরা যদি দেখো সবার কনফিউশন দূর হবে যে কেন এটা মেজর বলা হচ্ছে, কেন এটা 80%, কেন এটা 20%। ভালোভাবে দেখো, এখানে তুমি যদি হাইড্রোজেন যদি এখান থেকে অপসারণ করো,
তোমার দুইটা অপশন আছে, একটা হচ্ছে এখান থেকে অপসারণ করো, নাহলে একটা এখান থেকে অপসারণ করো। এখন প্রশ্ন হচ্ছে সাইজেফ কেন বলছে এখান থেকে অপসারণ করলে তোমার উৎপাদের পরিমাণটা বেশি হবে, অর্থাৎ তুমি বেশি স্থিতিশীল যৌগ পাবা, যেটা বেশি স্থিতিশীল সেখানে পরিমাণটা বেশি। সাপোজ ধরো আমি বললাম আমি স্টেবল কেন বললাম, কারণ আমার থেকে অনেক টাকা পয়সা। তোমাকে আমি বললাম তুমি আনস্টেবল, তুমি স্টেবল না, তার মানে তুমি গরিব, তোমার টাকা নাই। জিনিসটা এভাবে চিন্তা করো। এখন এখান থেকে যদি আমি হাইড্রোজেন যদি অপসারণ করি, তাহলে আমি সবচেয়ে বেশি স্টেবল কম্পাউন্ড, বেশি স্টেবল যৌগ পাবো। আমার কথা বুঝতেছো? সবচেয়ে বেশি স্টেবল যৌগ পাওয়া যাবে। আচ্ছা, এখন তাহলে এখান থেকে যদি আমি যদি হাইড্রোজেন অপসারণ করি, তাহলে এই পুরো যৌগটা হচ্ছে কত? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই পুরো যৌগটা কত? সাপোজ ধরো এখান থেকে আমি হাইড্রোজেন অপসারণ করলাম, তাহলে এখান থেকে যদি আমি হাইড্রোজেন অপসারণ করি, তাহলে এই হাইড্রোজেনটা এখানে চলে যাবে এবং পজিটিভ চলে আসবে এখানে, অর্থাৎ এখানে শাফেলিং করবে। শাফেলিং করলে এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন বলো? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আবার আরেকটা চিন্তা করো, এরপর আমি আবার লিখতেছি, দেখো না বুঝলে আমি বারবার বোঝাবো, আমার ফার্স্ট আগে ধৈর্য ধরো, আমি তোমাকে বুঝিয়ে ছাড়বো, না বুঝে যাবো না কিন্তু, ঠিক আছে? দেখো CH2 প্রথমে কি ছিল, এই পুরো জিনিসটা আবার লিখতেছি, এটা পজিটিভ ছিল না, এটা কত? CH3। বেসিকটা ভালোভাবে দেখো। তুমি বললা যে ভাইয়া আমি এখান থেকে হাইড্রোজেন অপসারণ করব, তাহলে এখান থেকে যদি হাইড্রোজেন অপসারণ করো, তাহলে এটা হয়ে যাবে হাইড্রোজেন 2, এটা হয়ে যাবে পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, আর এখানে চলে আসবে 2। আমাকে বলো কোনটা সবচেয়ে বেশি স্থিতিশীল? 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি না ভাইয়া? পজিটিভ এখন এখানে নাই, পজিটিভ চেঞ্জ হয়ে গেছে। এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি, আর এটা হচ্ছে 1 ডিগ্রি। কোনটা সবচেয়ে বেশি স্টেবল? অবশ্যই 2 ডিগ্রি স্টেবল। এবং কেন 2 ডিগ্রি স্টেবল সেটা গত ক্লাসে বলেছিলাম, মনে আছে এগুলা? আচ্ছা, আজকে পড়া অনেক বেশি হয়ে গেছে, 1 ঘন্টা 21 মিনিট পড়াই ফেলছি। 1 ঘন্টা 21 মিনিট, ঠিক আছে ভাইয়া? খারাজের নীতি হবে কিনা? আরে ভাইয়া ফাহিম সারিয়া, তুমি তো দেখি একদম বেশি চালবাস, হ্যাঁ ছেলেটা। খারাজের নীতিটা হচ্ছে ভাই মার্কোনিকের নিয়মে অনেক ফাস্ট চলে গেছো তুমি। এটা হচ্ছে আমরা অ্যালকিনের রাসায়নিক ধর্মতে যাব, অ্যালকিনের রাসায়নিক ধর্মতে যখন যাব তখনই আমরা পড়বো। আর রাসায়নিক ধর্ম মানে যুত বিক্রিয়া, জারণ আছে, পলিমারকরণ আছে, যুত বিক্রিয়া আছে, অনেকগুলো পড়া আছে। আচ্ছা, কোনটা কত পার্সেন্ট সেটা কেমনে বের করবো সুমাইয়া? এটা জিনিসটা আসলে কোনটা কত পার্সেন্ট জিনিসটা ডিপেন্ড করে যে তুমি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ তুমি কি দিচ্ছ, ঘনমাত্রা ডিপেন্ড করে, তাপমাত্রা ডিপেন্ড করে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি নাই, যে ডিহাইড্রেশনের ক্ষেত্রে একটা কথা বলে রাখিও, যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ক্ষেত্রে তাপমাত্রাটা কিন্তু কমে। যেমন ধরো আমি তোমাকে একটা কথা বলি, 1 ডিগ্রি অ্যালকোহল যখন ছিল তখন আমরা 160 থেকে 170 দিতাম, 2 ডিগ্রি ক্ষেত্রে আমরা দিব 100, 3 ডিগ্রি ক্ষেত্রে দিব আমরা 80 থেকে 85 তাপমাত্রা। এটা হচ্ছে ডিহাইড্রেশনে, এটা লিখে রাখতে পারো। অথবা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের আছে, কথা বুঝছো? একটু এদিক এদিক হতে পারে, 160 70 ডাজেন্ট ম্যাটার, হয়তো কোনো বই